গোদাবরী নদীর তীরে গড়ে ওঠা এক দরিদ্র বস্তির মাঝখান দিয়ে দুই ভাই অর্জুন ও রাজু তাদের বাবাকে খুঁজতে মুম্বাই পর্যন্ত পায়ে হেঁটে যাত্রা শুরু করল, যিনি গত 10 বছর ধরে নিখোঁজ ছিলেন। মা মারা যাওয়ার পর অর্জুনের কাছে শুধু একটি শেষ প্রতিশ্রুতি আর একটি রূপোর লকেট ছিল, যা তাদের বাবাকে চেনার চিহ্ন ছিল। টাকা পয়সা বা কোনো আত্মীয় স্বজন ছাড়াই 10 বছরের এই ছেলেটি তার ছোট ভাইকে পিঠে চাপিয়ে বেরিয়ে পড়ল। বাতাস আর ধুলোয় ভরা রাস্তায় পা রাখতে রাখতে তাদের মনে শুধু একটাই বিশ্বাস ছিল যে তাদের বাবা এখনও জীবিত আছেন এবং কোথাও না কোথাও তাদের দুজনের জন্য অপেক্ষা করছেন। গোদাবরী নদীর তীরের সেই ছোট্ট বস্তিতে সকালের শুরুটা সবসময় জলে নৌকার দাঁড়ের হালকা আওয়াজ আর পাড়ের একে অপরের গা ঘেঁষে থাকা ঝুপড়িগুলি থেকে আসা মুরগির ডাকে হতো। কিন্তু অর্জুন আর রাজুর কাছে এই চেনা আওয়াজগুলি কখনো তাদের হৃদয়ের সেই শূন্যতা দূর করতে পারত না, যা কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের অভাবের অনুভূতি দিত। তাদের দুজনের ঘর ছিল কাঁচা রাস্তার একেবারে শেষে, যা টিনের ছাতে মরিচা ধরে গিয়েছিল এবং জায়গায় জায়গায় ফুটো ছিল। প্রতি বর্ষাকালে ঘরের মেঝেতে জল জমে যেত। সেই ঘরের রান্নাঘরের কোণে এখনও সেই আচারটির বয়াম রাখা ছিল, যা মা গত মাসে তৈরি করেছিলেন। দুই ভাই এখন শুধু একে অপরের ভরসায় দিন কাটাচ্ছিল। তাদের বাবা বিজয় কাজ করতে মুম্বাই চলে গিয়েছিলেন যখন অর্জুন খুব ছোট ছিল, কোলেই থাকত। প্রথমে কিছু চিঠির মাধ্যমে প্রতিশ্রুতি আসত এবং তারপর সময়ের সাথে সাথে সেগুলোও বন্ধ হয়ে গেল। পেছনে পড়ে রইল শুধু মা লক্ষ্মী আর তার দীর্ঘ অপেক্ষা, যা ঘরের সামনে দিয়ে বয়ে যাওয়া নদীর স্রোতির মতো বয়ে চলত। যখনই বস্তিতে কেউ লক্ষ্মীর স্বামীর নিখোঁজ হওয়ার কথা বলত, অর্জুন সেখান থেকে সরে যেত। সে সেই কথাগুলো শুনতে চাইত না, যা অজান্তেই তার মাকে দুঃখ দিত। কিন্তু সে যতই এড়ানোর চেষ্টা করত, পুরনো ছবিতে হাসতে থাকা সেই বাবার ছবিটি তার কচি মনে সবসময় ভেসে উঠত। সে তার বাবা সম্পর্কে শুধু এটুকুই জানত: রোদ ঝলসে যাওয়া একটি মুখ, ডান চোখের ভ্রুর ওপর একটা হালকা পোড়া দাগ এবং দক্ষিণ ভারতের সেই ঘুম পাড়ানি গান, যা মা বলতেন যে বাবা প্রতি রাতে অর্জুনকে শোনাতেন যখন সে ছোট ছিল। সেই গরিব বস্তিতে নদীর মাটির গন্ধ আর সেখানকার মানুষের সরলতা ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু অর্জুনের কাছে তাতে তার পুরো শৈশব এবং সেই ভয়গুলিও মিশেছিল, যা 10 বছরের একটি শিশুর অনুভব করা উচিত নয়। যখন নদীর জল কমে যেত, মা প্রায়শই ঝুড়ি নিয়ে ঘাটে সবজি ধুতে যেতেন এবং অর্জুন পাশে বসে ছেঁড়া জাল সেলাই করত, যাতে পরের দিন মা সেটা বাজারে বিক্রি করে চাল আনতে পারে। রাজু তো সবসময় পেছনে লেগে থাকত, কখনো লাফালাফি করত তো কখনো দুনিয়ার সব প্রশ্ন করত। আর জীবন যতই কঠিন হোক না কেন, মায়ের চোখে সবসময় এমন একটা উষ্ণতা থাকত, যাতে দুই ভাইয়ের বিশ্বাস হতো যে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এক বর্ষাকালে অসুস্থতা মায়ের শক্তি নিঃশেষ করতে শুরু করল। লক্ষ্মীর এত কাশি হতো যে বহু রাত তিনি ঘুমাতে পারতেন না। ঘামে চুল ভিজে যেত এবং চোখ ঢুকে গিয়েছিল। অর্জুন বুঝতে পারছিল যে মা দ্রুত দুর্বল হয়ে পড়ছেন, কিন্তু সে ঘর সামলানো ছাড়া আর কিছুই করতে পারত না। সে রাজুকে সামলাত এবং ওষুধ কেনার জন্য কিছু টাকা রোজগারের উদ্দেশ্যে বাজারের আশেপাশে আবর্জনা কুড়াত। কয়েকদিনের বৃষ্টিতে ঘরের ছাদ চুইয়ে জল পড়ত এবং কাদা কাদা মেঝেতে জল জমে যেত। অর্জুনকে পাত্র বসিয়ে জল ধরতে হতো এবং সকাল পর্যন্ত মায়ের কাছে বসে থাকত। এমন সময় সে প্রায়শই তার চোখের জল মুছে নিত, যাতে তার ছোট ভাই তাকে কাঁদতে না দেখে ফেলে। কারণ যখন থেকে তার জ্ঞান হয়েছে, অর্জুন বুঝতে পেরেছিল যে ঘরে কেবল 3 জন মানুষ আছে এবং যদি একজন পড়ে যায় তবে বাকি দুজনকে শুধু একে অপরের ভরসায় বাঁচতে হবে। বাবা সেখানে মাকে ভরসা দিতে ছিলেন না, অর্জুনকে পরিবারকে একসাথে রাখার উপায় শেখানোর জন্য ছিলেন না, এবং মেঘের গর্জনে রাজু ভয় পেলে তাকে কোলে তোলার জন্যও ছিলেন না। অর্জুনের মনে বাবার যে কোনো ছবি ছিল, তা মায়ের গল্পের টুকরোগুলি আর সেই একটি পুরনো ছবি দিয়ে তৈরি হয়েছিল, যা বৃষ্টির ছাঁটে হলুদ হয়ে গিয়েছিল। যেদিন মা সুস্থ থাকতেন, তিনি জানালার পাশে বসে নদী দেখতেন এবং বাচ্চাদের বলতেন যে বাবা কিভাবে বিয়ের দিন মাকে দেওয়ার জন্য একটি পদ্মফুল তুলতে বন্যার জল পার হয়েছিলেন। অর্জুন সেই গল্পগুলি ভালোবাসত, কারণ সেগুলিতে তার বাবা একজন সাহসী, দয়ালু এবং পরিবারকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এমন ব্যক্তি ছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে সেই গল্পগুলি কমে গেল। কাশির আওয়াজ বাড়তে লাগল এবং মায়ের চোখ কখনো কখনো এমন কোনো দূরের জায়গায় হারিয়ে যেত, যা অর্জুন বুঝতে পারত না। বস্তিতে কানাকানি শুরু হলো। লোকেরা বলতে লাগল যে তার বাবা হয়তো কোনো নির্মাণ সাইটে মাচা ভেঙে মারা গেছেন। অন্য কেউ বলতো যে সে কাজ ছেড়ে অন্য কোথাও চলে গেছে এবং অন্য ঘর পেতেছে।
এই কথাগুলি অর্জুনের হৃদয়ে ছোট ছুরির মতো বিদ্ধ। কিন্তু সে কখনো মাকে জিজ্ঞাসা করার সাহস পেত না, কারণ সে তার চোখে আর কষ্ট দেখতে চাইত না। অর্জুন শুধু একটা জিনিস জানত, বাবা জীবিত থাকুন বা না থাকুন, মা এবং দুই ভাই প্রতিদিন সেই অভাবটা সহ্য করছিল। সন্ধ্যায় যখন রাজু ঘুমিয়ে পড়ত, অর্জুন প্রায়শই বারান্দায় বসে নদীর দিকে তাকিয়ে থাকত, যেখানে জলের স্তর তেলের প্রদীপের আলোয় সোনালি দেখাত। সে নিজেকে জিজ্ঞাসা করত যে বাবা কি এখনও তাকে মনে করে, চলে যাওয়ার পর তিনি কি কখনো এই নদীর ঘাটে ফিরে এসেছেন। জল বয়ে যেত, কিন্তু সেই প্রশ্নগুলির উত্তর কখনো পাওয়া যেত না। যখনই সে তার ছোট ভাইকে নিজের কোলে মাথা রেখে ঘুমাতে দেখত, অর্জুন নিজেকে বোঝাত যে তাকে বাবার জায়গায় শক্তিশালী হতে হবে, যাতে সে রাজু এবং মা দুজনেরই রক্ষা করতে পারে। কিন্তু সে মাত্র 10 বছরের একটি ছেলে ছিল, যার পা এখনও বস্তির পুরানো সাইকেলের প্যাডেল পর্যন্ত পৌঁছাত না। জীবন তাকে খুব তাড়াতাড়ি বড় হতে বাধ্য করছিল, তাকে জিজ্ঞাসা না করেই যে সে প্রস্তুত কিনা। সেই সকালে যখন নদী থেকে দাঁড়ের আওয়াজ সব সময়কার মতো এলো, অর্জুন জানতে পারল যে সব কিছু বদলে গেছে। মা খুব রোগা হয়ে গিয়েছিলেন, তার শ্বাস বন্ধ হয়ে আসছিল এবং তিনি আর চোখ পুরোপুরি খুলতে পারছিলেন না। সেই ছোট্ট ঘরটি এমন শান্ত ছিল যেন সেখানে কখনো জীবন ছিলই না। শুধু রাজুর আওয়াজ আসছিল, যে তার ভাইয়ের জামা নিয়ে খেলছিল, এটা না বুঝেই যে তার জীবন পুরোপুরি পাল্টে যেতে চলেছে। বাইরে দিয়ে বয়ে যাওয়া বিশাল নদীটিও যেন ভারী হয়ে গিয়েছিল। ঘাটে বাঁধা নৌকোগুলি থেকে একে অপরকে ডাকার আওয়াজ আসছিল না। সবকিছু সেই অঘটনের জন্য প্রস্তুত হচ্ছিল, যা অর্জুন থামাতে পারছিল না। কিন্তু সেই পরিস্থিতিতেই সে তার জীবনের সবচেয়ে বড় সত্যটি উপলব্ধি করল। বাবা এখানে নেই, এবং যদি সে এই ছোট পরিবারের কোনো অংশ বাঁচাতে চায়, তবে তাকে মায়ের জায়গা নিয়ে তাকে খুঁজতে যেতে হবে। সামনের রাস্তা যতই বন্ধুর হোক না কেন, তার কচি পা কখনো গ্রামের সীমানা পার না করলেও অর্জুন বুঝতে পারল যে এগিয়ে যাওয়ার এখন একটাই পথ বাকি আছে। এবং সেই যাত্রা সেই মুহূর্ত থেকে শুরু হলো, যখন সে তার ছোট ভাইয়ের হাত শক্ত করে ধরল, নদীর ওপরে ছায়া ফেলা বিষণ্ণ আকাশ দেখল এবং মনে মনে সেই বাবার নাম উচ্চারণ করল, যাকে সে কখনো প্রাণ ভরে জড়িয়ে ধরেনি। মায়ের দুর্বলতা এখন শুধু থেমে থেমে আসা কাশি ছিল না, বরং গোদাবরীর তীরে সেই ছোট্ট ঘরটিতে নেমে আসা অন্ধকার হয়ে গিয়েছিল। প্রতি সকালে যখন অর্জুন উঠত, সে মাকে দেওয়ালে ঠ্যাস দিয়ে বসে থাকতে দেখত, যার চোখ সারা রাত না ঘুমানোর কারণে লাল হয়ে গিয়েছিল। যখন সূর্যের আলো ফাটল দিয়ে এসে মায়ের শুকনো হাতের ওপর পড়ত, অর্জুন স্পষ্ট বুঝতে পারত যে তাদের কাছে এখন খুব কম সময় বাকি আছে। আগের দিনগুলিতে অসুস্থতা যতই হোক না কেন, মা কিছু না কিছু কাজ করে নিতেন, যেমন সবজি কাটা, কাপড় শুকোনো বা পুরনো ঝুড়ি আবার বোনা। কিন্তু এখন লক্ষ্মীর কাছে শুধু এতটুকুই শক্তি অবশিষ্ট ছিল যে তিনি তার 2 সন্তানের হাত ধরতে পারতেন এবং আস্তে করে তাদের নাম ডাকতে পারতেন। প্রতিটি ডাক এতটাই দুর্বল হতো যে অর্জুনকে শোনার জন্য নিজের কান তাদের কাছে নিয়ে যেতে হতো। সে শক্তিশালী দেখানোর চেষ্টা করত, যদিও তার ভেতরের ভয় গোদাবরীর ঢেউয়ের মতো উথাল পাথাল হচ্ছিল। দীর্ঘ অসুস্থতা মাকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে রাজুও তাকে দেখে ভয় পেত। সে প্রায়শই বিছানার পাশে বসে মায়ের হাত ছুঁয়ে জিজ্ঞাসা করত, মা কি ব্যথা হচ্ছে? সেই নিষ্পাপ প্রশ্ন অর্জুনের গলা চেপে ধরত, কারণ সে জানত যে মায়ের এত কষ্ট হচ্ছে যে তিনি কথা বলতেও পারছেন না। কিন্তু লক্ষ্মী সবসময় হাসার চেষ্টা করতেন, ছেলের চুল ছুঁয়ে দিতেন এবং বলতেন যে মা শুধু একটু ক্লান্ত হয়েছে। সেই হাসি অর্জুনের হৃদয় ভেঙে দিত, কারণ সে তাতে সেই নারীর শেষ চেষ্টা দেখতে পারত যে জীবনের ভারে পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছিল। বৃষ্টির দিনগুলিতে খড়ের ছাদ এবং দেওয়াল থেকে জল টপকাত। অর্জুনকে একদিকে বালতি লাগিয়ে জল সংগ্রহ করতে হতো, অন্যদিকে মাকে ভেজা থেকে বাঁচাতে হতো এবং তারপর রাজুকে জড়িয়ে ধরতে হতো, যাতে তার ঠান্ডা না লাগে। বৃষ্টির তীব্র শব্দের মাঝে মা দুজনকে এমন দৃষ্টিতে দেখতেন যাতে এত দুঃখ ভরা থাকত যা কথায় প্রকাশ করা যায় না। তিনি জানতেন যে তার চলে যাওয়ার পর বাচ্চারা কত কষ্ট সহ্য করবে। তার ভয় ছিল যে কোনো অবলম্বন ছাড়া তারা এই পৃথিবীতে একা হয়ে যাবে। আর সেই ভয়ই লক্ষ্মীকে তার অবশিষ্ট শ্বাসটুকু একত্র করে সবচেয়ে জরুরি কথাটি বলার শক্তি দিল। সেই সন্ধ্যায় গোদাবরী নদী অস্তগামী সূর্যের আলোয় হালকা সোনালি রঙের হয়ে গিয়েছিল। জানালা দিয়ে আসা আলো অর্জুনের মায়ের ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের ওপর পড়ছিল।
অর্জুন বিছানার পাশে বসে তার কপাল থেকে ঘম মুছিয়ে দিচ্ছিল। রাজু তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। ক্লান্তিতে তার মুখটা সামান্য খোলা ছিল। হঠাৎ মা আস্তে করে অর্জুনের নাম ডাকলেন। আওয়াজ এত ধীর ছিল যে তার মনে হলো হয়তো সে ভুল শুনেছে। যখন অর্জুন কাছে গেল, লক্ষ্মী তার হাত ধরলেন। তার হাত আজ প্রতিদিনের চেয়ে বেশি ঠান্ডা ছিল। তিনি সেই কথাগুলি বললেন যা সে কখনো শুনতে চায়নি, কিন্তু সেগুলি অর্জুনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ছিল। যদি একদিন আমি না থাকি, তাহলে তোমাকে আমার জায়গায় রাজুর খেয়াল রাখতে হবে। সে ছোট, নিজের যত্ন নিতে পারে না। তোমাকে তাকে দ্বিগুণ ভালোবাসা দিতে হবে। তার আওয়াজ ভেঙে যাচ্ছিল, শ্বাস সুতোর মতো সরু ছিল। অর্জুন দ্রুত মাথা নাড়ল, চোখে জল ভরে এলো। সে বিদায় সূচক কিছুই শুনতে চাইছিল না, কিন্তু মা তাকে দেখছিলেন। তার চোখে এমন একটা জেদ ছিল যা তাকে বুঝতে বাধ্য করছিল। সে কান্না থামানোর চেষ্টা করল, কিন্তু গলায় ব্যথা হতে লাগল। মা তাকে অনেকক্ষণ ধরে দেখলেন, যেন তার ছেলের মুখ তার আত্মার মধ্যে গেঁথে নিচ্ছেন। তারপর তিনি বিছানার নিচে রাখা একটি পুরনো কাঠের বাক্সের দিকে ইশারা করলেন। অর্জুন বাক্সটা বের করে খুলল। ভেতরে বাবার পুরনো ছবি এবং সেই রূপোর লকেটটি ছিল, যার রং এখন ফিকে হয়ে গিয়েছিল। রূপোর ঔজ্জ্বল্য ম্লান ছিল, কিন্তু তার উপর আঁকা ৮ পাপড়ির পদ্মফুলটি এখনও পরিষ্কার দেখা যাচ্ছিল। সেই একই চিহ্ন যা বাবা বিয়ের দিন মাকে দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন। লক্ষ্মী অর্জুনকে বললেন যে সে যেন এটা রেখে দেয়, এবং বললেন, যদি তুমি এমন কোনো লোককে পাও যার ডান ভ্রুর ওপর একটি ছোট দাগ আছে, তবে সে তোমার বাবা হতে পারে। তাকে এই লোকেটটা দেখিও, এবং যদি তার কিছু মনে না আসে, তবে সেই ঘুমপাড়ানি গানটি গেও যা তোমার বাবা তোমাদের দুজনকে শোনাতেন। অর্জুন মাথা ঝুঁকিয়ে লকেটটি দেখল। ঠান্ডা ধাতুর স্পর্শ তার হাতের তালুতে লাগতেই সে কেঁপে উঠল। সে জানত যে এটি কেবল একটি চিহ্ন নয়, এটি সেই দুই ভাইকে বাবার সাথে জুড়ে রাখার শেষ আশা। কিন্তু সে এটাও বুঝতে পারল যে যদি মা এসব বলছেন, তাহলে এর মানে হল তিনি জানেন যে তার কাছে আর বেশি সময় নেই। সেই মুহূর্তে অর্জুনের মনে হলো যেন পুরো পৃথিবীর ভার তার পাতলা কাঁধে এসে পড়েছে। রাজু গভীর ঘুমে ছিল, এবং তার খবরও ছিল না যে দুই ভাইয়ের ভবিষ্যৎ পুরোপুরি পাল্টে যেতে চলেছে। অর্জুন মায়ের বুকে হাত রাখল এবং আস্তে করে বলল, মা, আমাকে ছেড়ে যেও না, তুমি সুস্থ হয়ে ওঠো। কিন্তু লক্ষ্মী শুধু হালকা করে মাথা নাড়লেন। তার কাঁপতে থাকা হাত ছেলের চুল ছুঁয়ে দিল। তিনি অনেক কিছু বলতে চেয়েছিলেন, অনেক কিছু বোঝাতে চেয়েছিলেন, কিন্তু তার শ্বাস আটকে আসছিল। কিছুক্ষণ পর তিনি তার অবশিষ্ট শক্তি একত্র করে শেষ কথাটি বললেন, বেটা, যদি আমি না উঠি, তবে রাজুকে নিয়ে বাবাকে খুঁজতে চলে যেও। এখানে থেকো না, এই রাস্তা তোমাদের দুজনকে সামলাতে পারবে না। এই কথাটি অর্জুনের হৃদয়ে ধারালো অস্ত্রের মতো লাগল, কিন্তু মায়ের চোখে শান্তি ছিল, যেন তিনি তাকে বিশ্বাস দিচ্ছিলেন যে সে সব কিছু সামলানোর জন্য যথেষ্ট শক্তিশালী। বাইরে কালো মেঘ ঘনিয়ে এসেছিল। নদী থেকে ওঠা বাতাসে ঠান্ডা ছিল। মনে হচ্ছিল বৃষ্টি হবে। অর্জুন মাকে দেখল, তারপর ভাইকে দেখল, এবং তার উপলব্ধি হল যে এখন আর পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই। মা যা বলেছেন তাকে তা করতেই হবে, শুধু এই কারণে নয় যে এটি একটি ছেলের মায়ের কাছে করা প্রতিশ্রুতি, বরং এই কারণে যে এটাই একমাত্র পথ যা সেই দুই ভাইয়ের জন্য বাকি আছে। যখন রাতের প্রথম বৃষ্টি শুরু হলো, অর্জুন মায়ের হাত ধরে সেখানেই বসে রইল। টিনের ছাদের ওপর পড়া বৃষ্টির শব্দ তার ধীর হয়ে আসা শ্বাসের সাথে মিশে গেল, এবং সেই মুহূর্তে অর্জুন জানতে পারল যে তার জীবন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে ফেরা সম্ভব নয়। সেই কয়েকটি মুহূর্তের জন্য দুই ভাইয়ের কাছে শুধু মা ছিলেন, এবং যখন সকাল হবে তখন তাকে সেই বাস্তবের মুখোমুখি হতে হবে যা থেকে সে সবসময় বাঁচতে চেয়েছিল, মায়ের চলে যাওয়া এবং এই বিশাল কঠোর পৃথিবীতে শুধু দুই ভাইয়ের একা থেকে যাওয়া। কিন্তু সেই ভয়ের মাঝেও অর্জুন বুঝতে পারছিল যে মা তাকে হতাশা নয়, বরং দায়িত্ব দিয়ে যাচ্ছেন। তিনি সেই ইচ্ছাশক্তি এবং ভালোবাসা দিচ্ছেন যা একজন বড় ভাইয়ের কাছে থাকা উচিত, যাতে সে তার অসম্পূর্ণ পরিবারকে বাঁচাতে পারে। সেই বৃষ্টির পরের সকালে অর্জুন বুঝতে পারল যে মুহূর্তটাকে সে সবচেয়ে বেশি ভয় পেত তা এসে গেছে। যখন সে মাকে সেদ্ধ খাবার খাওয়ানোর জন্য উঠালো এবং কোনো উত্তর পেল না, তখন তার হৃদয় যেন বাইরের নদীর কমতে থাকা জলের সাথে ভেসে গেল। সেই সময় মায়ের মুখটি অদ্ভুতভাবে শান্ত ছিল। চোখ এমনভাবে বন্ধ ছিল যেন তিনি ঘুমোচ্ছেন। ঠোঁটের কোণে একটি হালকা হাসি ছিল, যা অর্জুনকে কয়েক সেকেন্ডের জন্য এটা ভাবতে বাধ্য করল যে মা শুধু ক্লান্ত হয়েছেন। কিন্তু মায়ের হাত ঠান্ডা হয়ে গিয়েছিল।
সেই অনুভূতি তাকে ঝাঁকুনি দিয়ে দাঁড় করিয়ে দিল। সে ঘরের চারপাশে তাকালো, যেন আশা করছিল যে কেউ ভেতরে আসবে এবং বলবে যে এটা শুধু একটা খারাপ স্বপ্ন, কিন্তু কেউ এলো না। সেই ছোট্ট খড়ের ঝুপড়িটি এতই জনশূন্য ছিল যে জলে পড়া ফলের আওয়াজও পরিষ্কার শোনা যাচ্ছিল। নদী থেকে আসা বাতাস তার গালে স্পর্শ করল তো সে কেঁপে উঠল। রাজু তখনও গভীর ঘুমেছিল, তার মাথা মায়ের হাতের ওপর রাখা ছিল। শ্বাস একটা ছন্দে চলছিল। সে জানতও না যে তার জগৎ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি চলে গেছে। অর্জুন আস্তে করে ভাইকে একপাশে শোয়ালো এবং তারপর মায়ের কাছে ফিরে এলো। সে তার কপালে হাত রাখল, আরও একবার আশা করল, কিন্তু উষ্ণতা চলে গিয়েছিল। সেই মুহূর্তে অর্জুন সঙ্গে সঙ্গে কাঁদল না। কষ্টের অনুভূতি এত গভীর ছিল যে সে শুধু অসাড় হয়ে বসে রইল। মায়ের মুখের দিকে তাকিয়ে রইল, যেন সব কিছু মনে করে নিতে চায়। মায়ের চুল এলোমেলো ছিল, কিছু কোকড়া চুল গালে লেগেছিল কারণ রাতে ঠান্ডা ছিল। তার হাত এখনও শরীরের পাশে রাখা ছিল, যেন তিনি দুই সন্তানকে ধরতে চাইছিলেন। অর্জুন কাঁপতে কাঁপতে হাতে চাদর ঠিক করল, মায়ের চুল আঁচড়ে দিল। সে কখনো ভাবেনি যে মা এত তাড়াতাড়ি চলে যাবেন, যদিও সে প্রতিদিন তাকে দুর্বল হতে দেখছিল। তার মনে হয়েছিল যে মা আরও কয়েক সপ্তাহ থাকবেন, যাতে সে আবর্জনা বিক্রি করে ওষুধের জন্য আরও টাকা জমা করতে পারে। কিন্তু এখন এই সব শুধু তার মনকে শান্ত করার চিন্তা হয়ে রইল। সকালের আলো ফাটল দিয়ে এসে মায়ের মুখে পড়ল, তো মনে হলো যেন তিনি শান্তির কোনো চাদর পরে আছেন। এই সেই মুহূর্ত ছিল যখন অর্জুন বুঝল যে এখন সে তাকে আর ধরে রাখতে পারবে না। যদিও সে জানত যে মা অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু এই বাস্তবের মুখোমুখি হওয়া তার ছোট হৃদয়ে এক গভীর আঘাতের মতো ছিল। কিছুক্ষণ পর যখন রাজু জাগল, সে চোখ ডলতে ডলতে চারপাশে দেখল এবং হামাগুড়ি দিয়ে মায়ের কাছে গেল। সে মায়ের হাত ছুঁয়ে আস্তে করে ডাকল, মা ওঠো, আজ তোমাকে সেদ্ধ খাবার বানাতে হবে। অর্জুন নিজের মুখ ঘুরিয়ে নিল যাতে চোখের জল না দেখা যায়। রাজু আবার মায়ের হাত নাড়াল এবং তারপর ওপরের দিকে ভাইয়ের দিকে তাকাল। তার বড় গোল চোখ ভিজে আসতে লাগল। ভাইয়া, মা কিছু বলছে না কেন? সেই প্রশ্ন অর্জুনের ধৈর্যের বাঁধ ভাঙার জন্য যথেষ্ট ছিল। সে ভাইকে শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখের জল রাজুর চুলে পড়তে লাগল। কাঁধ ক্রমাগত কাঁপছিল। রাজুও ভাইকে জড়িয়ে ধরল এবং কাঁদতে লাগল, যদিও সে পুরো ব্যাপারটা বুঝতে পারছিল না। দুই ভাইয়ের কান্নার আওয়াজ সেই ছোট্ট ঘরে প্রতিধ্বনিত হতে লাগল এবং বাইরের নদীর কিনারায় আছড়ে পড়া ঢেউয়ের সাথে মিশে গেল। যখন সে এত শান্ত হল যে জরুরি কাজ করতে পারে, অর্জুন রাজুকে তার কোলে বসালো এবং রুদ্ধ কণ্ঠে বলল, রাজু, মা চলে গেছেন, তিনি চিরদিনের জন্য ঘুমিয়ে গেছেন। ছোট বাচ্চাটি জোরে কেঁদে উঠল এবং তার মুখ ভাইয়ের বুকে লুকালো। অর্জুন শুধু তার পিঠ চাপড়াতে থাকল, চেষ্টা করতে থাকল যে সে যেন ঘাবড়ে না যায়। কিন্তু সে নিজেও ভয় পেয়েছিল, ভবিষ্যৎ থেকে, মা ছড়া সামনের রাস্তা থেকে, এই বিশাল পৃথিবীতে একা থেকে যাওয়ার অনুভূতি থেকে, যেখানে বাবার কোনো খোঁজ ছিল না। অর্জুন চোখের জল মুছল এবং দাঁড়িয়ে মায়ের দেওয়া কাঠের বাক্সটি আবার খুলল। তাতে সেই পদ্মফুলের রূপোর লকেট এবং বাবার পুরনো ছবি ছিল। সে লকেটটিকে শক্ত করে মুঠোর মধ্যে ধরে নিল। ধাতুর শীতলতা তাকে কিছুটা শান্ত করল। আমি তোমার প্রতিশ্রুতি রাখব মা, সে নিজেকে বলল। মায়ের শেষ শিক্ষা এখন তার একমাত্র অবলম্বন হয়ে উঠেছিল। অর্জুন ঘরের সামনের উঠোনটি দেখল, যেখানে বাতাস বাদাম গাছের পাতা মাটিতে ফেলে দিচ্ছিল। সে জানত যে সে মাকে বেশিদের ঘরে রাখতে পারবে না। রোদ উঠে গিয়েছিল এবং রাতের বৃষ্টির আর্দ্রতা বাতাসকে আরও ভারী করে তুলছিল। সে বস্তির শেষে সেই পুরনো বটগাছটির দিকে তাকাল, যেখানে মা প্রতিদিন দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করতেন। এবং ঠিক সেই সময় অর্জুন বুঝল যে মায়ের জায়গা সেখানেই হওয়া উচিত, অন্য কোথাও নয়। সে রাজুকে বাইরে বারান্দায় নিয়ে গেল এবং কোণ থেকে কোদালটি ওঠাল। যদিও তার ছোট হাত কাঁপছিল, অর্জুন সেই বড় গাছের নিচে মাটি খোঁড়া শুরু করল। রাতের বৃষ্টির কারণে মাটি ভেজা এবং নরম ছিল, কিন্তু 10 বছরের একটি ছেলের জন্য তা এখনও ভারী ছিল। ঘাম আর চোখের জলে তার মুখ ভিজে গিয়েছিল। যখন রাজু পাশে বসে তার পুরনো ভাল্লুকের খেলনা ধরেছিল, ফুপিয়ে ফুপিয়ে ভাইকে কাজ করতে দেখছিল, এটা না বুঝেই যে সব কিছু এত ভারী কেন হয়ে গেছে। গর্ত খোঁড়ার পর অর্জুন ঘরে গেল
এবং সবচেয়ে পরিষ্কার চাদরটা মায়ের ওপর দিল। তারপর দুই প্রতিবেশী কাকার সাহায্য চাইল, যাতে মাকে গাছ পর্যন্ত নিয়ে যেতে পারে। কেউ কিছু বলল না, কিন্তু সেই বড়দের চোখে অনেক সহানুভূতি ছিল। তারা জানত যে আজ থেকে এই দুই শিশু শুধু একে অপরের ভরসায় আছে। যখন মাটির প্রথম মুঠি পড়ল, অর্জুন ভাইয়ের হাত শক্ত করে ধরল। সে আর কাঁদছিল না, কারণ সে বুঝে গিয়েছিল যে এখান থেকে তাকে শক্তিশালী হতে হবে। রাজু ফুঁপিয়ে কাঁদছিল, বারবার মাকে ডাকছিল, কিন্তু অর্জুন তাকে নিজের সাথে সেটে রাখল, যাতে সে পড়ে না যায়। অবশেষে সে মায়ের কবরের উপর সেই রুমালটি রাখল, যা দিয়ে মা প্রতি সন্ধ্যায় দরজায় দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করার সময় ঘাম মুছতেন। সে সেখানে দাঁড়িয়ে রইল যতক্ষণ না সূর্য উপরে উঠল এবং পাতা ভেদ করে রোদ কবরের উপর সোনালি ফোঁটার মতো পড়তে লাগল, যেন মাকে শেষ বিদায় জানাচ্ছে। যখন সবাই চলে গেল, অর্জুন রাজুর হাত ধরে সেই ঘরে ফিরে এলো, যা এখন ভয়ানকভাবে খালি হয়ে গিয়েছিল। টেবিলের উপর রূপোর লকেটটি রাখা ছিল, রোদে তার উজ্জ্বল ম্লান ছিল। সে সেটা গলায় পরে নিল, তার শীতলতা নিজের ত্বকে অনুভব করল। এটা মায়ের শেষ শ্বাসের মতো ছিল, সেই দায়িত্বের মতো যা অর্জুনকে সামনের যাত্রায় বহন করতে হতো। এখন অর্জুন স্পষ্টভাবে জানত যে মায়ের আত্মার শান্তির জন্য সে একটাই কাজ করতে পারে, তার প্রতিশ্রুতি রক্ষা করা। এবং সেই প্রতিশ্রুতি সেই মুহূর্তে শুরু হলো, যখন সে তার ছোট ভাইয়ের হাত ধরে পুরনো ঘরের সামনে দাঁড়িয়ে সেই লম্বা রাস্তার দিকে তাকালো, যা মূল মহাসড়কের দিকে যেত। যদিও পা খালি ছিল, যদিও ভয় ছিল, যদিও সামনে শুধু ঝড় ছিল, অর্জুন হাঁটার জন্য প্রস্তুত ছিল, কারণ মা তাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি সঁপে দিয়েছিলেন, দুই ভাইয়ের ভবিষ্যৎ। যখন সূর্য আকাশে উপরে উঠল এবং দিনের প্রথম কিরণগুলি পুরনো টিনের ছাদ ভেদ করে ভেতরে এলো, অর্জুন জানতে পারল যে এখন সেই জায়গা ছেড়ে যাওয়ার সময় এসে গেছে, যা তার শৈশবকে নিজের বাহুতে জড়িয়ে রেখেছিল। গোদাবরী নদীর তীরে তৈরি সেই ছোট্ট খড়ের ঘরটি এখন মায়ের উষ্ণতা থেকে খালি হয়ে গিয়েছিল। সেখানে শুধু একটি ঠান্ডা শূন্যতা অবশিষ্ট ছিল, যা দুই ভাইকে গিলে ফেলার জন্য প্রস্তুত ছিল। ঘরের কোণে তৈরি ছোট পূজার জায়গায় ধূপ জ্বালানোর পর অর্জুন গভীর মাথা নত করল এবং তারপর সেই কয়েকটি জিনিস গোছাতে শুরু করল, যা সে নিজের সাথে নিয়ে যেতে পারত। কোণে পড়ে থাকা একটি পুরনো কাপড়ের থলে, যার কিনারাগুলি ক্ষয়ে গিয়েছিল, তাতে সে কিছু পুরনো কাপড়, সামান্য বাসি ভাত এবং এক বোতল জল রাখল, যা পাড়ার কাকা এইমাত্র দিয়ে গিয়েছিলেন। প্রতিটি জিনিস খুব সামান্য ছিল, কিন্তু অর্জুনের জন্য সেগুলিই সবকিছু ছিল, যার ভরসায় তারা দুই ভাই সামনের লম্বা রাস্তায় পা রাখতে চলেছিল। রাজু কাঠের একটি নিচু চেয়ারে বসেছিল। তার চোখ কান্নার কারণে এখনও লাল ছিল এবং সে মায়ের সেলাই করা পুরনো কাপড়ের পুতুলটিকে দু হাত দিয়ে বুকে চেপে ধরেছিল। সে বাচ্চাটা কিছু বলছিল না, শুধু তার ভাইয়ের প্রতিটি কাজকে এমনভাবে দেখছিল যেন ভয় পাচ্ছিল যে যদি সে পলক ফেলে তবে অর্জুনও তার জগৎ থেকে উধাও হয়ে যাবে। অর্জুন তার কাছে গেল, হাঁটু গেঁড়ে বসে ভাইয়ের ভেজা চোখ মুছিয়ে দিল এবং আস্তে করে বলল, রাজু, আমাদের বাবাকে খুঁজতে যেতে হবে, মা এটাই চাইতেন। রাজু ভাইয়ের হাত শক্ত করে ধরল এবং মাথা নাড়ল। যদিও সে এর পুরো মানেটা বুঝত না, কিন্তু বাবার নাম শোনা মাত্রই তার চোখে আশার একটি ছোট ঝলক দেখা গেল। অর্জুন দাঁড়াল, থলেটা কাঁধে ঝোলালো এবং রূপোর লকেটটা সাবধানে গলায় পড়ল। সেটা জামার নিচে লুকিয়ে নিল, যেন ভয় পাচ্ছিল যে কোথাও হারিয়ে না যায়। লকেটটা হৃদয়ের প্রতিটি স্পন্দনের সাথে তার বুকে ধাক্কা খাচ্ছিল, তাকে মায়ের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিচ্ছিল। মা, আমি করে দেখাব, সে মনে মনে বলল, এবং তারপর রাজুকে নিজের পিঠে চাপিয়ে সেই ঘর থেকে বেরিয়ে গেল, যা দুই ভাইয়ের শৈশবের সাথে জড়িত ছিল। নদীর ধারের কাঁচা রাস্তা বাতাস বাঁশের গাছের মধ্যে দিয়ে যাওয়ার সময় শনশন করছিল, যেন বিদায় জানাচ্ছিল। অর্জুন ঘাটের সেই জায়গায় একটু থামল, যেখানে মা প্রায়শই সবজি ধুতেন। বয়ে যাওয়া জল দেখে সে চোখ বন্ধ করল এবং মাথা নত করল। এই শেষবার ছিল যখন সে একটি শিশুর দৃষ্টিতে সেই জায়গাটি দেখল। যখন সে ফিরল, তখন সে তার 10 বছরের বয়সের চেয়ে অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। দুই ভাই সেই কাঁচা রাস্তা ধরে হেঁটে চলল, যা বড় ন্যাশনাল হাইওয়ের দিকে যেত। অর্জুনের সুরেশ কাকার সেই কথাটা মনে ছিল, যা তিনি মায়ের জীবিত থাকাকালীন বলেছিলেন,
শুধু সেই দিকে সোজা হাঁটতে থাকো যেখানে শহর যাওয়ার বোর্ড লাগানো আছে। যেখানে বেশি গাড়ি দেখবে সেটাই সঠিক রাস্তা। রাস্তা চওড়া হতে লাগল, কিন্তু পরিচিত মুখ কমতে লাগল। রাস্তার দুপাশে ধানের ক্ষেত ছিল, যেখান থেকে নতুন মাটির গন্ধ আসছিল, এবং রাতের বৃষ্টিতে ঘাস ভেজা ছিল। রাজু পিঠে শুয়ে মাঝে মাঝে জিজ্ঞাসা করত, ভাইয়া, বাবা কোথায়? অর্জুন শুধু হালকা হাসি দিত, যদিও তার মন ভারী ছিল। বাবা শহরে আছেন, আমরা শুধু হাঁটতে থাকব এবং তার সাথে দেখা করব। এই সেই বাক্য ছিল যা তাকে বহুবার পুনরাবৃত্তি করতে হলো, সম্ভবত নিজেকে বিশ্বাস করানোর জন্য। অনেক দূর হাঁটার পর সূর্য মাথার ওপরে এসে গেল এবং রোদ জ্বালা করতে লাগল। অর্জুন রাজুকে রাস্তার ধারে একটি অশ্বত্থ গাছের ছায়ায় নামালো। হালকা বাতাস বইল তো আঠার গন্ধ এবং ঝিঝি পোকার আওয়াজ আসতে লাগল। অর্জুন থলে খুলল, সামান্য বাসি ভাত বের করল এবং তা অর্ধেক করে রাজুকে দিল। সে নিজে বাকি অংশটা খাওয়ার চেষ্টা করল, যদিও ভাত শুকিয়ে শক্ত হয়ে গিয়েছিল এবং সামান্য টক হয়ে গিয়েছিল। এই সামান্য খাবার পর অর্জুন ভাইয়ের মুখ মুছিয়ে দিল এবং তাকে আবার পিঠে চাপিয়ে এগিয়ে গেল। প্রতিটি পদক্ষেপ ভারী হচ্ছিল, কিন্তু সে তার হাঁটার গতি কমতে দিল না, কারণ সে জানত যে যদি তারা বেশি দের থামে তবে ক্লান্তি তাদের দুজনকে ভেঙে দেবে। দূর থেকে মোটরসাইকেলগুলি দ্রুত গতিতে চলে যেত এবং ধুলোর মেঘ উড়িয়ে দিত। অর্জুন রাজুর মুখ ঢেকে নিত এবং এগিয়ে যেত। একটি মোড়ে পৌঁছে সে সাইনবোর্ড পড়ার চেষ্টা করল, যাতে মুম্বাইয়ের দিকে ইশারা করে একটি দূরত্ব লেখা ছিল। সেই সংখ্যাটি এত বড় ছিল যে একটি শিশুর জন্য তার কোনো শেষ ছিল না। তবুও অর্জুনের অদ্ভুত লাগল, কারণ তার মনে একটি দৃঢ় সংকল্প জেগে উঠল। রাজু, আমরা কাছাকাছি এসে গেছি, অর্জুন বলল, যদিও তার পা জবাব দিচ্ছিল। কিন্তু যতক্ষণ তার ভাই তাকে বিশ্বাস করতে থাকবে, তার ভেতরে আরও কয়েক কিলোমিটার হাঁটার শক্তি থাকবে। দুপুরে রোদ এত তীব্র হয়ে গেল যে আলকাতরার রাস্তা থেকে বাষ্প উঠতে লাগল। অর্জুন একটি ছোট সেতুর নিচে ছায়া খুঁজল। নালা থেকে কাদার গন্ধ আসছিল, কিন্তু ওপরের রাস্তার রোদ থেকে এটা অনেক ভালো ছিল। রাজু চোখ ডলতে ডলতে ভাইয়ের কাঁধে মাথা রাখল এবং জিজ্ঞাসা করল, বাবা কি আমাদের ভালোবাসেন? অর্জুন বয়ে যাওয়া জল দেখে নীরব হয়ে গেল। সে জানত না যে বাবা জীবিত আছেন কিনা, এটাও জানত না যে দেখা হলে তারা তাদের চিনতে পারবেন কিনা। কিন্তু তারপর সে লকেটটি দেখল এবং মায়ের কথা মনে করল। বিশ্বাস রাখো, তোমার বাবা তোমাদের দুজনকে খুব ভালোবাসেন। অর্জুন বুকে হাত রাখল, সুতোটা শক্ত করে ধরল এবং হাসল। তিনি খুব ভালোবাসেন, তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। সে এত দৃঢ়তার সাথে বলল যে সে নিজেও অবাক হয়ে গেল। মনে হলো যেন মায়ের কথাগুলি এখনও কোথাও আশেপাশে প্রতিধ্বনিত হচ্ছে এবং তাকে শক্তি দিচ্ছে। যখন রোদ কিছুটা কমল, দুই ভাই আবার হাঁটতে শুরু করল। এবার অর্জুন ধীরে চলছিল, কারণ তার পায়ের তলায় এমন ব্যথা হচ্ছিল যেন সূচ ফুটছে। চপ্পলের উপর শুকনো রক্তের দাগ জমে গিয়েছিল, কিন্তু সে নিজেকে থামতে দিল না। যখনই বাতাস বইত, ওপরের ইউক্যালিপটাস গাছের পাতার আওয়াজ মায়ের ঘুমপাড়ানি গানের মতো লাগত। যখনই রাজু নড়ত, অর্জুন তার ধর শক্ত করে নিত, এটা নিশ্চিত করার জন্য যে সে ঠিক আছে। যখন আকাশ সন্ধ্যার কমলা রঙে বদলে গেল, তখন দুই ভাই অর্জুনের ভাবনার চেয়ে অনেক বেশি দূরত্ব অতিক্রম করে ফেলেছিল। মাটিতে পড়া তার প্রতিটি পদক্ষেপ শুধু চিহ্ন ছিল না, বরং মায়ের কাছে করা একটি প্রতিশ্রুতি ছিল। নিজের ছোট বস্তিকে ছেড়ে অর্জুন এমন এক বিশাল জগতে পা রাখছিল যা সে কখনো দেখেনি। কিন্তু সেখান থেকেই বাবাকে খোঁজার আসল যাত্রা শুরু হলো, এবং সামনে যত মোড়ই থাকুক না কেন, অর্জুন জানত যে সে পেছনে ফিরবে না। বিশেষ করে তখন যখন মা তাকে দুই ভাইয়ের ভবিষ্যৎ সঁপে দিয়েছিলেন। সামনে ন্যাশনাল হাইওয়ে এমনভাবে ছড়িয়েছিল যেন তার কোনো শেষ নেই, যা সেই দুই ছোট ভাইকে এমন এক যাত্রায় নিয়ে যাচ্ছিল যার গন্তব্য তারা জানত না। তবুও তার প্রতিটি পদক্ষেপ একটি জিনিসের ওপর নির্ভর করছিল, মায়ের কাছে করা প্রতিশ্রুতি এবং হৃদয়ের কাছে রাখা সেই রূপোর লকেট। পদক্ষেপ ভারী ছিল, কিন্তু ইচ্ছাশক্তি সামনের যে কোনো চ্যালেঞ্জের চেয়ে বড় ছিল। দুপুরের জ্বলন্ত রোদ রাস্তাটিকে তাওয়ার মতো গরম করে দিয়েছিল। শ্বাস নেওয়াও কঠিন হয়ে যাচ্ছিল। অর্জুন ক্রমাগত রাজুকে পিঠে তুলে রেখেছিল। কাঁধ অসাড় হয়ে গিয়েছিল, কলার ঘামে ভিজে গিয়েছিল।
যখনই তার থামতে ইচ্ছে করত সে তার কাঁধে রাখা ভাইয়ের মাথা এবং গলায় জড়িয়ে থাকা তার ছোট হাতগুলি দেখত। তার একটি শ্বাস, চলতে থাকা শ্বাস অনুভব করত। সেই নিষ্পাপ ঘুম অর্জুনকে পড়ে যেতে দিল না। সে ভাবল, যদি আমি থেমে যাই তবে রাজুর খিদে পাবে, তৃষ্ণা পাবে, রোদ তাকে অসুস্থ করে দেবে। আর এই চিন্তাই অর্জুনকে এগিয়ে যেতে বাধ্য করল। যদিও তার পায়ে হাজার কাঁটা ফোটার মতো ব্যথা হচ্ছিল। তাদের আশেপাশে শুকনো ক্ষেত ছিল, কিছু গরু চড়ছিল এবং দূরে রোদে ঝুঁকে থাকা কৃষকদের ছায়া ছিল। ট্রাকগুলি দ্রুত গতিতে চলে যেত এবং বাতাসের তীব্র ঝাপটার সাথে ধুলো উড়িয়ে দিত। প্রতিবার অর্জুন ভাইয়ের মুখ ভালোভাবে ঢেকে নিত। কখনো কখনো সে ভাবত যে যদি বাবা সত্যিই এই রাস্তার শেষ প্রান্তে কোথাও থাকেন, তবে তিনি কি জানেন যে তার বাচ্চারা তাকে খোঁজার জন্য কত কষ্ট সহ্য করছে। এই চিন্তা অর্জুনের হৃদয়ে কষ্ট দিত, কিন্তু তাকে আরও শক্তিশালীও করত। ঘর থেকে যত দূরে তারা যাচ্ছিল, অর্জুনের কাছে পৃথিবী ততটাই বড় লাগছিল এবং একই সাথে এটা বুঝতে পারছিল যে এই সফরে তারা দুই ভাই কত ছোট। কিন্তু এই একাকিত্ব তাকে হতাশ করল না, বরং রাজুকে সুরক্ষিত রাখার জেদকে আরও গভীর করে দিল। যখন রাজু জাগত, সে চোখ ডলত এবং এমন নিষ্পাপ প্রশ্ন করত যে অর্জুন বুঝতে পারত না যে সে হাসবে না কাঁদবে। ভাইয়া, বাবার কি আমাদের নাম মনে থাকবে? এই প্রশ্নটি পুরো রাস্তা জুড়ে প্রতিধ্বনিত হতে থাকত। প্রতিবার অর্জুন হালকা হাসির সাথে তার মাথায় হাত বুলিয়ে দিত এবং উত্তর দিত, হ্যাঁ অবশ্যই, তিনি আমাদের দুজনের জন্য খুব মনে করেন। সত্যি বলতে কি, সে জানত না যে এটা সত্যি কি না, কিন্তু সে জানত যে রাজুর বিশ্বাস ধরে রাখার জন্য তাকে এটাই উত্তর দিতে হবে। কারণ যদি রাজুর বিশ্বাস ভেঙে যায়, তবে এই সফর অনেক গুণ ভারী হয়ে যাবে। কখনো কখনো নদী বা রাস্তার ধারের নালা থেকে আসা বাতাস কিছুটা স্বস্তি দিত। অর্জুন এমন কোনো গাছের নিচে থামত যেখানে কিছুটা ছায়া অবশিষ্ট ছিল। রাজুকে নিচে নামাতো যাতে সে পা সোজা করতে পারে। দুই ভাই থলে থেকে অবশিষ্ট ভাত বের করত এবং সবসময়কার মতো ভাগ করে নিত। রাজু প্রায়শই তার অংশ ভাইকে দিত, কিন্তু অর্জুন সবসময় তাকে ফিরিয়ে দিত। তুই খা, আমি এইমাত্র খেয়েছি। এই পরিচিত মিথ্যাটি সেই ঢাল হয়ে গিয়েছিল যা দিয়ে অর্জুন তার খিদে লুকাত। কারণ যদি রাজুর শক্তি না থাকে, তবে তারা দুজন বেশি দূর যেতে পারবে না। সেই কারণে অর্জুন সবসময় বড় অংশটা ভাইয়ের জন্য বাঁচিয়ে রাখত। একবার শাল গাছের নিচে বিশ্রাম করার সময় রাজু হঠাৎ জিজ্ঞাসা করল, ভাইয়া, মা কেন চাইতেন যে আমরা বাবাকে খুঁজি? অর্জুন বাতাসে নড়তে থাকা পাতা দেখল, যা ভিদ করে রোদ মাটিতে পড়ছিল। সে ভাবল এবং তারপর উত্তর দিল, কারণ বাবা মাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং মা চাইতেন যে আমরা অনাথ না থাকি। রাজু মাথা নাড়ল এবং একটি ছোট পাথর নিয়ে খেলতে লাগল। সেই সাথে সেই ঘুম পাড়ানি বানটি গুনগুন করতে লাগল, যা মা গাইতেন। সেই খোলা আকাশের নিচে প্রতিধ্বনিত হওয়া বাচ্চাটির আওয়াজ অর্জুনকে তার মুঠি শক্ত করতে বাধ্য করল। তার মায়ের কথা এত জোরে মনে পড়ল যে তার বুক চেপে ধরল। পর্যাপ্ত বিশ্রামের পর অর্জুন আবার রাজুকে পিঠে ওঠাল। সে দাঁড়াল, থলের দড়ি শক্ত করে ধরল এবং এগিয়ে গেল। চোখ সোজা সামনে স্থির রাখল। মাটিতে পড়া প্রতিটি পদক্ষেপ সব কিছু পার করে যাওয়ার সংকল্পের সাক্ষী ছিল। অর্জুনের মনে বাবার ছবি এতই অস্পষ্ট ছিল যে এখন তার এটাও নিশ্চিত ছিল না যে সে সঠিক মনে করছে না ভুল। কিন্তু গলায় পড়া লকেটটি মায়ের কথা মনে করিয়ে দিত যে বাবার অস্তিত্ব ছিল, তিনি ভালোবেসেছিলেন, তাদের একটি পরিবার ছিল, এবং যদি এটা সত্যি হয় তবে সে তাকে যে কোনো মূল্যে খুঁজে বের করবে। রাস্তায় অর্জুনকে তৃষ্ণার মুখোমুখি হতে হলো, সেই জিনিস যা ক্ষুধার চেয়েও দ্রুত তাদের ভেঙে দিতে পারত। সাথে আনা বোতলে শুধু কয়েক ফোঁটা জল বাকি ছিল। যখনই রাজু জল চাইত, অর্জুন সঙ্গে সঙ্গে দিয়ে দিত এবং নিজের জন্য শুধু ঠোঁট ভিজিয়ে নিত যাতে গলা না শুকিয়ে যায়। রাস্তা থেকে ওঠা গরমে তার মাথা ঘুরছিল, কিন্তু সে বাদাম গাছের নিচে শুয়ে থাকা মায়ের কথা ভেবে নিজেকে সচেতন রাখত। সে ভাবত যে যদি সে রাস্তায় পড়ে যায় তবে মায়ের কত কষ্ট হবে। শুধু এই তেতো মিষ্টি চিন্তাই অর্জুনকে এগিয়ে যাওয়ার শক্তি দিত। সন্ধ্যা নামতে লাগল, রোদের রং বদলে গাঢ় হলুদ হয়ে গেল এবং ধুলোয় ভরা লাল রাস্তায় ছড়িয়ে পড়ল।
যখন অন্ধকার হতে লাগল, অর্জুন জানত যে এখন থামার জায়গা খুঁজতে হবে। সে চারপাশে দেখল এবং অবশেষে একটি ঢালুর নিচে ক্ষেতের রাখালির জন্য তৈরি একটি পুরনো মাচা ঘর দেখতে পেল। দুই ভাই সেই মাচার নিচে আশ্রয় নিল। অর্জুন রাজুকে বাতাস থেকে বাঁচানোর জন্য কাপড় দিয়ে ঢেকে দিল এবং নিজে কাঠের খুঁটিতে পিঠ ঠেকিয়ে বসে পড়ল। বেগুনি হয়ে যাওয়া আকাশ দেখতে লাগল। পোকাদের আওয়াজ এবং দূর ক্ষেত থেকে ব্যাঙের ডাক গ্রামের সন্ধ্যার মতোই লাগছিল। রাজু অর্জুনের উড়ুতে মাথা রাখল এবং ফিসফিস করে বলল, ভাইয়া, কাল আমরা বাবার সাথে দেখা করব তো? অর্জুন আস্তে করে তার চুলে হাত বুলিয়ে দিল। আওয়াজ ধীর কিন্তু দৃঢ় ছিল। আমরা খুব কাছাকাছি, শুধু আর একটু চেষ্টা। সেই মুহূর্তে অর্জুন নিশ্চিত হয়ে গেল যে যতক্ষণ তার ভাই তাকে বিশ্বাস করে, সে রাজুর জন্য পথ তৈরি করার জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে পারে। যখন রাত ঘনিয়ে এলো, অর্জুন ভাইকে বুকে চেপে ধরেছিল যাতে সে গরম পায়। লকেটটা তার বুকের হাড়ের সাথে ধাক্কা খেয়ে হালকা আওয়াজ করছিল। সেই হালকা আওয়াজ মায়ের ডাকের মতো ছিল, যা মনে করিয়ে দিচ্ছিল যে তারা একা নয়। মা এখনও তাদের দুজনের প্রতিটি পদক্ষেপ সেই দূরতম জায়গা থেকে দেখছেন যেখানে হৃদয় পৌঁছতে পারে। এবং সেই অন্ধকার আকাশের নিচে অর্জুন মনে মনে প্রতিশ্রুতি করল, মা, আমি রাজুকে বাবার সাথে দেখা করাব। আমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করব, যতই দূরে যেতে হোক না কেন। পরের সকালে দুই ভাইয়ের জন্য ক্ষেতের সুগন্ধ এবং মাটিতে জমা শিশিরের সাথে এলো। অর্জুন কাঁচা ঘুম থেকে জাগল। শক্ত জমিতে ভাইকে ধরে ঘুমানোর কারণে তার শরীর আড়ষ্ট হয়ে গিয়েছিল। রাজু এখনও তার কোলেই গুটিয়েছিল। শ্বাস হালকা এবং একরকম ছিল। ভাইয়ের ছোট মুখটি দেখে অর্জুন বুঝতে পারল যে সে বেশি দের থামতে পারে না। যখন দিগন্তে ভোরের লালিমা দেখা যেতে লাগল, অর্জুন তার জামা থেকে ধুলো ঝেড়ে নিল, রাজুকে ওঠালো এবং সেই পুরনো থলেটি ঠিক করল। সে জানত যে আজ তাদের গতকালের চেয়ে বেশি দূর যেতে হবে, কারণ তারা শহরের যত কাছাকাছি হবে, বাবাকে খোঁজার সুযোগ তত বেশি হবে। দুই ভাই মূল রাস্তায় ফিরে এলো, যেখানে সকাল থেকেই গাড়ির আওয়াজ শুরু হয়ে গিয়েছিল। এই সময় অর্জুনের পেট ক্ষুধায় মোচড় দিচ্ছিল, কিন্তু থলেতে গতকালের শুকনো ভাতের শুধু শেষ মুঠিটি বাকি ছিল। রাজু তাকে আশা নিয়ে দেখছিল, তাই অর্জুন সেই ভাতের দুই ভাগ করল এবং যেটি একটু ভালো ছিল তা ভাইকে দিল। বাচ্চাটা সেটা নিয়ে খেতে লাগল। শুকনো হওয়ার কারণে কপালে ভাঁজ পড়ছিল, কিন্তু সে গিলে নিও। অর্জুন নকল হাসি দিয়ে বলল, তুই খা। একটু পরে কোনো পাউরুটি বিক্রেতা বের হলে আমি তোর জন্য আরও কিনে নেব। যদিও সে জানত যে কেউ মিলবে কিনা তা নিশ্চিত নয়, কিন্তু রাজুকে সান্ত্বনা দেওয়ার জন্য সে এমনটা বলল। নিজের ভাগের ভাত সে পকেটে লুকিয়ে রাখল এবং যখন রাজুর মনোযোগ ছিল না, তখন চুপিসারে ছোট ছোট টুকরো খেল। সামনের রাস্তা রোদে ঝলমল করতে লাগল। রাস্তার দুপাশে ছোট ছোট দোকান ছিল। কিছু লোক বাজার বসানোর প্রস্তুতি নিচ্ছিল। কথাবার্তা এবং গাড়ির আওয়াজে পরিবেশটা গতকালের নির্জন রাস্তার চেয়ে কিছুটা ভালো হয়ে গিয়েছিল। একটি মুদি দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় অর্জুন কয়েক সেকেন্ডের জন্য থামল এবং কাউন্টারে রাখা পাউরুটি, রুটি, দুধের টিন এবং জলের বোতলগুলির দিকে দেখতে লাগল। কিন্তু তার পকেটে 1 টাকাও ছিল না। সে তাড়াতাড়ি রাজুকে টেনে নিয়ে গেল, যাতে ভাই এটা জেনে দুঃখ না পায় যে সে কিছু কিনতে পারছে না। তারা একটু দূর যেতেই একটি মোটরসাইকেলে সবজি নিয়ে যাওয়া এক লোক তাদের কাছে গাড়িটা ধীরে করল। সেই মাঝবয়সী লোকটি, যিনি মাথায় গামছা বেঁধে রেখেছিলেন, দুই বাচ্চাকে কৌতূহল এবং দয়া ভরা চোখে দেখলেন। তোমরা দুজন কোথায় যাচ্ছ যে এত শুনশান হাইওয়েতে হেঁটে চলেছ? অর্জুন থামল এবং শ্রদ্ধার সাথে মাথা ঝুঁকিয়ে বলল, জি, আমরা আমাদের বাবাকে খুঁজতে যাচ্ছি। লোকটির চোখ বড় হয়ে গেল। সে তাদের ধুলোয় ভরা পা এবং ছেঁড়া থলেটা দেখল। সে আরও কিছু প্রশ্ন করল এবং কয়েকটি কথাতেই সে গল্পের কিছুটা অংশ বুঝতে পারল। সে গাড়ি থামাল। সবজির মাঝখান থেকে 2টো সেদ্ধ মিষ্টি আলু এবং একটি ছোট জলের বোতল বের করে অর্জুনকে দিল। সে বলল, খেয়ে নাও, শক্তি আসবে তো আরও এগোতে পারবে। তোমাদের মাকে প্রণাম। অর্জুন দ্রুত ধন্যবাদ জানালো এবং বারবার মাথা নোয়াল। রাজু গরম মিষ্টি আলুটা বুকে চেপে ধরল। তার চোখ চকচক করে উঠল। মিষ্টি আলু নরম এবং মিষ্টি ছিল। গতকাল থেকে আজ পর্যন্ত এটা ছিল তাদের প্রথম ভালো খাবার। খাওয়ার পর তারা কিছুটা ভালো শক্তি নিয়ে এগিয়ে চলল। সূর্য উপরে উঠতে লাগল এবং হাইওয়েতে বাতাস তীব্র হয়ে গেল, যাতে গাড়ির ধোঁয়া এবং দূরের আখ ক্ষেতের সুগন্ধ মিশেছিল।
কয়েক কিলোমিটার হাঁটার পর রাজু ভাইয়ের পিঠে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেল এবং নিজে হাঁটার জন্য জেদ করতে লাগল। অর্জুন তাকে কিছুক্ষণ পায়ে হেঁটে যেতে দিল। তার ছোট হাত শক্ত করে ধরে রইল যাতে সে হারিয়ে না যায়। রাজুর ছোট চপ্পলগুলি প্রতিটি পদক্ষেপে ধুলো ওড়াচ্ছিল, কিন্তু সে ভাইয়ের সাথে চলতে থাকল এবং জিজ্ঞাসা করতে থাকল, বাবা আর বেশি দূরে নেই তো, তাই না ভাইয়া? অর্জুন সামনে লাগানো সাইনবোর্ডটা দেখল এবং বলল, বেশি দূরে নেই, শুধু আমার সাথে আরেকটু চল। তার কথাগুলি শুধু ভাইয়ের জন্য ছিল না, বরং নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্যও ছিল। রাস্তায় গাড়ি বাড়তে লাগছিল। বড় ট্রাকগুলি যাওয়ার সময় দুই ভাইকে ধারে সরে যেতে হতো। একবার তো অর্জুনকে রাজুকে কোলে তুলে নিয়ে দৌড়াতে হলো, কারণ একটি দ্রুতগতি মোটরসাইকেল খুব কাছ দিয়ে বেরিয়ে গিয়েছিল, যাতে তার বুক কেঁপে উঠল। এই ব্যস্ততা অর্জুনকে উপলব্ধি করালো যে বাইরের পৃথিবী তাদের বস্তির চেয়ে অনেক বেশি বড় এবং বিপজ্জনক। কিন্তু বিপদ তাকে পিছু হটতে বাধ্য করল না, বরং তাকে আরও সতর্ক করে তুলল। সে ভাইয়ের হাত আরও শক্ত করে ধরল। দুপুরের কাছাকাছি রোদ এত তীব্র হয়ে গেল যে রাস্তা আগুনের মতো জ্বলতে লাগল। দুই ভাই একটি খালের ওপর তৈরি বড় সেতু দেখতে পেল। সেতুর নিচে ছায়া ছিল, যেখানে কিছু ট্রাক চালক চা খেতে খেতে বিশ্রাম নিচ্ছিল। অর্জুন রাজুকে নিয়ে এক দূর কোণে বসে পড়ল যাতে কারো অসুবিধা না হয়। সে সকালের বোতল থেকে অর্ধেক জল ভাইকে পান করালো। রাজু জল খেয়ে ক্লান্ত হয়ে ভাইয়ের কাঁধে মাথা রেখে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সেখান দিয়ে যাওয়া একজন চালক তাদের দেখল এবং জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ বাবা, যে এখানে বসে আছো? যখন অর্জুন সত্যিটা বলল, তখন লোকটি তাদের অনেকক্ষণ ধরে দেখল। তোমাদের বাবা রাজমিস্ত্রির কাজ করেন? হ্যাঁ, আমি অনেক লোককে দেখেছি যারা দূরে কাজ করতে যায় এবং তারপর আর ফেরে না, খুব খারাপ হয়। অর্জুন মাথা ঝুঁকিয়ে নিল, ঠোঁট চেপে ধরল। সে বুঝতে পারল না যে কি বলবে। চালকটি এটা দেখে তাদের বিস্কুটের একটি প্যাকেট এবং আরও একটি জলের বোতল দিল এবং সতর্ক করে দিল যে ধারে ধারে হাঁটবে এবং দুপুরের রোদে হাঁটবে না। সেই অপরিচিতের দয়া অর্জুনকে প্রায় কাঁদিয়ে দিয়েছিল, কিন্তু সে চোখের জল আটকে নিল যাতে ভাই চিন্তা না করে। রাজু নিষ্পাপভাবে হাসতে হাসতে বিস্কুটের প্যাকেটটা ধন সম্পত্তির মতো ধরে নিল। বিশ্রাম করার পর অর্জুন রাজুকে অর্ধেক প্যাকেট বিস্কুট খেতে দিল যাতে তার শক্তি আসে। নিজের জন্য সে শুধু একটি ছোট টুকরো খেল এবং বাকিটা রেখে দিল, কারণ জানা ছিল না সন্ধ্যায় কিছু মিলবে কিনা। ক্লান্তি কমলে দুই ভাই আবার চলতে শুরু করল। সেতুর পরের রাস্তা একদম সোজা ছিল। দুপাশে সবুজ আখ ক্ষেত ছিল। আখের মিষ্টি গন্ধ বাতাসের সাথে আসছিল, যাতে অর্জুনের বেটে আবার মোচড় দিতে লাগল। রোদ এখনও তীব্র ছিল, কিন্তু রাস্তায় গাড়ি কম ছিল, তাই হাঁটাটা কিছুটা সহজ ছিল। রাজু আসা যাওয়ার গাড়ি গুনছিল এবং মাঝে মাঝে মায়ের ঘুম পাড়ানি গান গাইছিল, যাতে অর্জুনের মন কখনো কষ্ট পেত তো কখনো শান্তি পেত। দূরে কিছু নিচু বিল্ডিং দেখা যেতে লাগল। এটা প্রথম ইঙ্গিত ছিল যে তারা শহরের বাইরের এলাকার কাছাকাছি পৌঁছাচ্ছে। অর্জুন প্রতিটি পদক্ষেপে ক্লান্তি অনুভব করছিল, কিন্তু একই সাথে তার হৃদয়ে আশার আলো জাগছিল। আমরা পৌঁছাতে চলেছি, অন্তত তার এমনটাই বিশ্বাস ছিল। যখন সন্ধ্যার কমলা রং আকাশে ছেয়ে গেল, অর্জুন আবার রাজুকে পিঠে ওঠাল এবং সেই মাইল ফলকটি পার করল যা গ্রাম এবং শিল্প এলাকার মাঝের সীমানা ছিল। সেখানে নতুন দোকান, ভাঙাচোরা চোলের মতো বস্তি এবং কাজ থেকে ফেরা শ্রমিকদের দল দেখা যেতে লাগল। এই ভিড়ভাট্টার দৃশ্য রাজুর খুব পছন্দ হল, কিন্তু অর্জুন আগের চেয়ে বেশি সতর্ক হয়ে গেল। সে জানত যে এখানে ভিড় আছে, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু একই সাথে এটাই সেই জায়গা ছিল যেখানে বাবার সম্পর্কে কোনো সূত্র পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। এবং সেই অপরিচিত ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে অর্জুন আস্তে করে রূপোর লকেটটা মুঠোর মধ্যে ধরে নিল। মা তাকে শেষ আশা সঁপে দিয়েছিলেন এবং আজ এত কিলোমিটার হাঁটার পর সেই আশা বাস্তবের কাছাকাছি লাগছিল। যেমন যেমন দুই ভাই শহরের বাইরের এলাকার ভেতরে গেল, এখানকার জীবন পেছনে ফেলে আসা শান্ত ক্ষেতগুলি থেকে একদম আলাদা ছিল। গাড়ির হর্ন, শ্রমিকদের কথাবার্তা এবং দোকান থেকে ভেসে আসা লাউডস্পিকারের গান মিলে এমন এক কোলাহল তৈরি করছিল যা অদ্ভুত ছিল এবং খুব তীব্র, যাতে রাজু কৌতূহলী হয়ে চারপাশে দেখছিল। এর বিপরীতে অর্জুন ভিড় বাড়তেই ভাইয়ের হাত আরও শক্ত করে ধরত। ভয় পেত যে এক মুহূর্তের অসাবধানতায় ভাই চোখের আড়াল না হয়ে যায়।
সামনের রাস্তায় চলগুলির সারি, ছোট খাবার দোকান, ঢাবা এবং নীল ধূসর কাপড় পরা শ্রমিকদের লাইন দেখা যেতে লাগল। এখানকার হাওয়ায় মেশিনের তেল, রান্নার ছ্যাঁক এবং শ্রমিকদের ঘামের গন্ধ ছিল। এই ভিড়ে অর্জুন ক্রমাগত প্রতিটি মাঝবয়সী লোকের দিকে দেখছিল যারা সেখান দিয়ে যাচ্ছিল, এই আশায় যে বাবার পুরনো ছবির মতো কেউ মিলে যায়। যখনই সে এমন কোনো ব্যক্তিকে দেখত যার চুল বা উচ্চতা বাবার মতো, তার হৃৎপিণ্ড জোরে ধরাস ধরাস করত। কিন্তু যখন লোকটি মুখ ঘোরাত, তার হতাশা আসত। তবু অর্জুন নিজেকে হাল ছাড়তে দিল না। মা বলেছিলেন যে বাবার ডান ভ্রুয়ের ওপর পোড়া একটি ছোট চিহ্ন আছে। যদি সে মনোযোগ দিয়ে দেখে তবে চিনতে পারবে। দুই ভাই ফুটপাথের ধার দিয়ে হাঁটছিল, যেখানে ফলের ঠেলাগাড়ি এবং বড়াপাওয়ের রেড়িগুলি থেকে আসা সুগন্ধ রাজুর খালি পেটে জ্বালা ধরাচ্ছিল। অর্জুনও ক্ষুধায় অস্থির ছিল। বহু ঘণ্টার হাঁটার পর পা জবাব দিচ্ছিল। সে দুজনের বিশ্রামের জন্য একটি গাছের ছায়া খুঁজল। এই গাছটি আখের রস বিক্রি করা একটি ছোট দোকানের পাশে ছিল, যেখানে প্রায় ৬০ বছরের একজন বৃদ্ধা শ্রমিকদের রস বিক্রি করছিলেন। তিনি ধুলো মাখা এলোমেলো চুলের দুই বাচ্চাকে দেখলেন। অর্জুনের চপ্পল ছেঁড়ার মুখে ছিল এবং রাজুর চোখ লাল ছিল। তার চোখে প্রথমে অবাক হওয়ার ভাব এলো এবং তারপর নরম ভাব। তোমরা দুজন কোথায় যাচ্ছ? দেখে মনে হচ্ছে অনেক দূর থেকে এসছ। অর্জুন শ্রদ্ধার সাথে জানালো যে তারা তাদের বাবাকে খুঁজতে এসেছে, যিনি শহরে রাজমিস্ত্রির কাজ করতেন, কিন্তু বহু বছর ধরে কোনো যোগাযোগ হয়নি। এটা শুনে বৃদ্ধা এক মুহূর্তের জন্য থামলেন এবং তারপর দুজনকে কাছে ডাকলেন। তিনি দুটি ছোট গ্লাসে আখের রস দিলেন এবং বললেন, খেয়ে নাও বাবা, শক্তি আসবে। দুপুরের রোদে হেঁটে অসুস্থ হয়ে পড়বে। অর্জুন দ্রুত মাথা নাড়াল, কারণ তার কাছে টাকা ছিল না। কিন্তু আম্মা হাত নেড়ে বললেন, খেয়ে নাও, এটা আমার তরফ থেকে। টাকা বাঁচিয়ে কিছু খাবার কিনে নিও। তার এই কথা শুনে অর্জুনের গলা ধরে এলো। রাজু গ্লাস ধরল এবং এক নিঃশ্বাসে পান করে ফেলল। তার চোখ চকচক করে উঠল, যেন সে কোনো বড় উপহার পেয়েছে। অর্জুন ছোট ছোট চুমুক নিয়ে খেল। ঠান্ডা রস তার গলা ভিজিয়ে দিল এবং ক্লান্ত শরীরে নতুন প্রাণ সঞ্চার করল। যখন অর্জুন ধন্যবাদ জানিয়ে যেতে লাগল, তখন আম্মা পেছন থেকে ডাকলেন, এই এলাকায় রাজমিস্ত্রি তো অনেক আছে, কিন্তু আমার মনে আছে একজন লোক, বয়স প্রায় 40 বছর, রোগা পাতলা, কম কথা বলতো, এখানে কাছেই কাজ করত। কয়েক বছর আগে তার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল এবং তারপর সে আর ফিরে আসেনি। অর্জুনের হৃৎপিণ্ড জোরে ধরাস ধরাস করতে লাগল। যদিও তথ্য অস্পষ্ট ছিল, কিন্তু ঘর ছাড়ার পর বাবার সম্পর্কে এটা প্রথম সূত্র ছিল। আম্মা আরও বললেন, সেই লোকটি তার পকেটে সবসময় ধাতুর কোনো টুকরো রাখত, যেমন কোনো লকেট। এটা শোনা মাত্রই অর্জুনের পুরো শরীর অসাড় হয়ে গেল। সে হাত বাড়িয়ে গলায় পড়া লকেটটা ধরল। বুকে শীতলতা ছড়িয়ে গেল। যদিও এটা নিশ্চিত ছিল না যে তিনিই বাবা ছিলেন, কিন্তু চেহারা মায়ের কথাগুলির সাথে মিল ছিল। আম্মা শিল্প এলাকার গেটের দিকে ইশারা করলেন এবং বললেন, যদি আরও জিজ্ঞাসা করতে চাও তো ওই দিকের লেবার কলোনিতে যাও। ওখানে অনেকে আছে যারা তার সাথে কাজ করত। অর্জুন মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ জানালো এবং রাজুর হাত ধরে চলতে লাগল। রাজু আনন্দে লাফিয়ে উঠল, ভাইয়া, বাবা এখানে আছেন। অর্জুন থুতু গিলল এবং ভেবে বলল, হয়তো আমাদের ভালোভাবে খুঁজতে হবে। এই কথা রাজুর মধ্যে উদ্দীপনা ভরে দিল। তার পদক্ষেপ এত হালকা হয়ে গেল যে সে প্রায় নাচতে নাচতে ভাইয়ের সাথে চলতে লাগল। শ্রমিকদের বস্তির দিকে যাওয়ার রাস্তা সরু ছিল এবং কয়েকদিন আগে হওয়া বৃষ্টির কারণে জায়গায় জায়গায় জল জমেছিল। ছোট ছোট কুঠুরি, যার দেওয়ালের পলেস্তারা উঠে যাচ্ছিল এবং দরজা ভাঙা ছিল। সেখানে শ্রমিকরা একে অপরের সাথে ঘেঁষে থাকত। ডাল, মাছ ভাজার গন্ধ এবং গাড়ির পেট্রোলের গন্ধ মিলে এক অদ্ভুত গন্ধ তৈরি করছিল, যা অন্য কোনো জায়গায় পাওয়া যেত না। অর্জুন রাজুকে নিয়ে এক দরজা থেকে অন্য দরজায় গেল। প্রত্যেকের কাছে শ্রদ্ধার সাথে জিজ্ঞাসা করল যে তারা বিজয় নামের কোনো রাজমিস্ত্রিকে চেনেন কিনা, যার ডান ভ্রুর ওপর পোড়া চিহ্ন আছে। কিন্তু উত্তরে প্রায়শই মাথা নেড়ে না বলা হতো। কিছু লোক দুই ভাইকে সন্দেহের চোখে দেখত এবং দরজা বন্ধ করে দিত। কিছু লোক দীর্ঘশ্বাস ফেলে বলতো যে এখানে অনেক মিস্ত্রি আসা যাওয়া করে, কার খবর রাখব। তবুও কিছু লোক থামল এবং অর্জুনকে সেই ঠিকাদারদের সম্পর্কে বলল যারা এখানে কাজ করেছিল।
একজন যুবক শ্রমিক অর্জুনকে মনোযোগ দিয়ে দেখল এবং বলল, আমার মনে আছে একটা পুরনো দল ছিল, তাতে একজন লোক ছিল রোগা পাতলা, যার চোখ সবসময় উদাস থাকত। শুনেছিলাম যে ফ্লাইওভারের কাছের সাইটে তার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। সেই দুর্ঘটনার পর সে আর কখনো দেখা দেয়নি। অর্জুনের শিরদাঁড়ায় কাঁপুনি দিয়ে গেল। অ্যাক্সিডেন্টের খবর তাকে ভয়ও দিল এবং আশাও দিল। ভয় এই কারণে যে বাবা জীবিত আছেন কিনা তা জানা নেই, আর আশা এই কারণে যে অন্তত সে বাবার কাছাকাছি পৌঁছাচ্ছে। রাজু পুরো ব্যাপারটা বুঝল না, কিন্তু বাবার কথা শুনে সে ভাইয়ের হাত শক্ত করে ধরল এবং কলকল করে উঠল, বাবা কাছেই আছেন তো ভাইয়া? অর্জুন নিশ্চিত উত্তর দেওয়ার সাহস পেল না। চল থেকে সেই পুরনো সাইট পর্যন্ত যাওয়ার রাস্তা, যা ওই শ্রমিকটি জানিয়েছিল, হাইওয়ের পাশ দিয়ে যেত। সূর্য ডুবতে শুরু করেছিল এবং সোনালি রোদ পুরনো টিনের চাদরগুলির ওপর পড়ছিল, যা সেই বন্ধ নির্মাণ সাইটটিকে ঘিরে রেখেছিল। লোহার গেট অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল। সতর্ক করার কিছু বোর্ড ব্যাকা হয়ে ঝুলছিল। অর্জুন অনেকক্ষণ ধরে সেই বেড়া দেখল। তার মনে হল যেন সে সেই দরজায় দাঁড়িয়ে আছে যা বাবার রহস্যের দিকে যায়, কিন্তু সে ভেতরে যেতে পারছে না। সে রাজুকে পিঠে ওঠালো এবং লোহার বেড়ার পাশ দিয়ে হাঁটল, যাতে কারোর কাছে খোঁজ নিতে পারে। হঠাৎ দূর থেকে একজন লোক তার মোটরসাইকেল ধীরে করল এবং দুই ভাইকে মনোযোগ দিয়ে দেখল। তার মুখ রোদে কালো হয়ে গিয়েছিল, কাপড়ে সিমেন্ট ও চুন লেগেছিল। সে একদম একজন অভিজ্ঞ রাজমিস্ত্রির মতো লাগছিল। তোমরা দুজন এখানে কি করছো? সে জিজ্ঞাসা করল। অর্জুন তার গল্পটা আবার বলল। বাবার নাম শোনামাত্রই লোকটি কিছুটা চমকে গেল। বিজয়? হ্যাঁ, আমি চিনি। আমি তার সাথে কয়েক মাস কাজ করেছিলাম। অর্জুনের হৃৎপিণ্ড জোরে ধরাস ধরাস করতে লাগল। সেই লোকটি আরও বলল, সে খুব সহজ সরল ছিল, কম কথা বলত, কিন্তু তার পরিবারকে খুব ভালোবাসত। সে প্রতিদিন তার পকেটে কোনো লকেটের মতো কিছু রাখত, বলতো যে এতে স্ত্রী সন্তানদের কথা মনে আসে। অর্জুন এবং রাজু এক মুহূর্তের জন্য একে অপরের দিকে তাকালো। রাজু ভাইয়ের গলায় বাহু জড়িয়ে দিল এবং আস্তে করে আনন্দের কিচিরমিচির করল। সেই লোকটি দীর্ঘশ্বাস ফেলল। যখন অ্যাক্সিডেন্ট হলো, সে গায়েব হয়ে গেল। সবাই ভাবল সে মারা গেছে, কিন্তু কেউ কেউ বলেছিল যে তাকে কোনো গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল। কোথায় জানা নেই। এই কথাটি এক নতুন আশা এবং ভয় দুটোই নিয়ে এলো। অর্জুন সেই লোকটিকে ধন্যবাদ জানালো এবং ডুবন্ত সূর্যকে দেখল, যা পুরো আকাশকে লাল করে দিয়েছিল। যদিও পরিষ্কার উত্তর মেলেনি, কিন্তু তার মনে হল যে সে সঠিক দিকে যাচ্ছে। রাজু কাঁধে মাথা রেখে জিজ্ঞাসা করল, বাবা বেঁচে আছেন তো ভাইয়া? অর্জুন মুঠোর মধ্যে লকেটটা ধরল এবং শহরের জলজলে আলোর দিকে তাকাল, যা এখন পরিষ্কার দেখা যাচ্ছিল। আমার বিশ্বাস আছে, আর যতক্ষণ আমার বিশ্বাস আছে আমরা এগিয়ে যাব। শিল্প এলাকা ছাড়ার এবং সেই মিস্ত্রির কাছ থেকে পাওয়া ভাঙাচোরা তথ্যের পর অর্জুনের মনে হল যেন সে একটা ছোট দরজা খুলে দিয়েছে, যেখান থেকে কিছুটা আলো আসছে। যদিও সূত্রগুলি অস্পষ্ট ছিল, কিন্তু লকেটওয়ালা লোকটির কথা শুনে তার বিশ্বাস হল যে বাবা এই জগৎ থেকে হারিয়ে যাননি। এই অনুভূতিটা একটা ছোট শিখার মতো ছিল, দুর্বল, কিন্তু এতটাই যথেষ্ট যে দুই ভাই এই বিশাল শহরের মাঝে এগিয়ে যেতে পারে। অন্ধকার ছেয়ে গেল। রাস্তায় হলুদ আলোর স্ট্রিট লাইট জ্বলে উঠল। মানুষের চলাচল বেড়ে গেল। মোটরসাইকেল এবং ডেলিভারি ভ্যানের আওয়াজ মিলে এমন একটা ছন্দ তৈরি করল, যা তাদের শান্ত গ্রাম থেকে একদম আলাদা ছিল। রাজু ভয় এবং কৌতূহল দুটো নিয়ে চারপাশে দেখছিল। অর্জুন তার হাত শক্ত করে ধরে রেখেছিল, কারণ সে জানত যে একটু আলগা দিলেই এই ভিড় তাদের গিলে ফেলতে পারে। ক্লান্তি এখন চেপে বসতে শুরু করেছিল। অর্জুনের পা ব্যথায় ফেটে যাচ্ছিল, কিন্তু তাকে কোনোভাবে রাত কাটানোর জায়গা খুঁজতে হতো। রাস্তা তাদের একটি ছোট বাজারের দিকে নিয়ে গেল, যেখানে কিছু দোকান এখনও খোলা ছিল। শুকনো মাছ, সবজি এবং খাবারের দোকান, ঢাবা থেকে আসা ভাজার সুগন্ধ এত তীব্র ছিল যে রাজুর পেটে আবার মোচড় দিতে লাগল। সে ভাইয়ের দিকে দেখতে লাগল, কিন্তু অর্জুন অসহায় ছিল, কারণ পকেটে এক পয়সাও ছিল না। সে ফিসফিস করে বলল, শুধু আরেকটু রাজু, আমি শোয়ার জায়গা খুঁজে নিই, তারপর খাবারের কিছু ভাবব। রাজু কোনো অভিযোগ করল না, শুধু মাথা নাড়ল এবং তার পুরনো ভাল্লুকটাকে বুকে চেপে ধরল।
যখন রাজু এত বুদ্ধিমান হতো তখন অর্জুনের তার ওপর খুব ভালোবাসা আসত এবং একই সাথে খুব দুঃখও হতো। তার মায়ের কথা মনে পড়ল, তার রোগা শরীর এবং সেই হাত যা প্রতি রাতে তাদের চুল ছুঁয়ে দিত। এটা ভেবে অর্জুন ঠিক করল যে সে যে কোনো মূল্যে ভাইয়ের রক্ষা করবে। বাজারের শেষ প্রান্তে তারা একজন মহিলাকে পেলেন যিনি তার সবজির দোকান গুছাচ্ছিলেন। তিনি একটি মলিন সুতির শাড়ি পরেছিলেন এবং চুল পেছনে বাঁধা ছিল। তিনি রাস্তার মাঝে দুই বাচ্চাকে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ডাকলেন, ও ছেলেরা, তোমরা দুজন এত রাতে এখানে কোথায় ঘুরছ? অর্জুন শ্রদ্ধার সাথে জানালো যে তারা বাবাকে খুঁজতে এসেছে এবং শোয়ার জন্য জায়গা খুঁজছে। এটা শুনে সেই মহিলা থামলেন। তিনি অর্জুনের পায়ের ক্ষত এবং রাজুর ক্লান্ত চোখ দেখলেন এবং দীর্ঘশ্বাস ফেললেন। চলো, আগে একটু খাবার খেয়ে নাও, তারপর যেও। বাচ্চাদের এভাবে রাস্তায় থাকা ঠিক নয়। এই বলে তিনি তার টিফিন কৌটো থেকে অবশিষ্ট ঘরের খাবার বের করলেন এবং অর্জুনকে দিলেন। মাছের তরকারি এবং সবজির গরম সুগন্ধ অর্জুনের চোখে জল এনে দিল। রাজু কৌটো খুলল এবং সঙ্গে সঙ্গে খেতে শুরু করল। অর্জুন তাকে খেতে দেখছিল এবং যখন রাজুর পেট কিছুটা ভরল তখন সে প্রথম গ্রাস নিল। ঘণ্টার পর ঘণ্টা শুধু মিষ্টি আলু আর জলে থাকার পর এই খাবারটা যেন তাদের পুনরুজ্জীবিত করল। খাওয়ার পর অর্জুন বারবার ধন্যবাদ জানাল এবং যাওয়ার অনুমতি চাইল। যদিও সেই মহিলার সবজির গোডাউনে শোয়ার প্রস্তাব দিলেন, কিন্তু অর্জুন মানা করে দিল, কারণ সে কারোর ওপর বোঝা হতে চাইল না। সে শুধু পুরনো রেলওয়ে স্টেশনের রাস্তা জিজ্ঞাসা করল, যেথাকে অনেক শ্রমিক রাত কাটাত। মহিলাটি রাস্তা জানিয়ে দিলেন এবং অর্জুনের হাতে আরও 2টো মিষ্টি আলু ধরিয়ে দিলেন এবং বললেন, সাবধানে যেও, কোনো সন্দেহজনক লোককে দেখলে দূরে থেকো, আর যদি খিদে লাগে তো কাল ফিরে এসো, চাচির কাছে এখনও সবজি আছে। অর্জুন মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ জানাল এবং ভাইয়ের হাত ধরে পুরনো স্টেশনের দিকে এগিয়ে গেল। পুরনো স্টেশনটি এখন আর ব্যবহার করা হতো না, শুধু ভাঙাচোরা দেওয়াল এবং টিনের ছাদ অবশিষ্ট ছিল, যেখানে গরিব শ্রমিকরা মাথা লোকাত। রাতের বাতাস ইটের ফাটল দিয়ে আসছিল, যাতে ঠান্ডা বেড়ে গিয়েছিল, কিন্তু অন্তত সেখানে লোক ছিল। অর্জুন একটা শুকনো কোণ খুঁজল এবং থলেটাকে বালিশ বানিয়ে রাখল। রাজু এত ক্লান্ত হয়ে গিয়েছিল যে শুতেই ঘুমিয়ে পড়ল, কিন্তু অর্জুনের ঘুম উধাও ছিল। সে অন্ধকারে প্রতিটি ছায়ার ওপর নজর রাখছিল। সেখানে শোয়া সবাই ভালো মানুষ লাগছিল না, কিছু লোকের দৃষ্টি অদ্ভুত ছিল, তাই অর্জুন আরও সতর্ক হয়ে গেল। সে রাজুকে নিজের কাছে টেনে নিল এবং বুকে হাত রাখল, যেখানে লকেটটা জামার নিচে লুকানো ছিল। যতক্ষণ এটা তার কাছে আছে, বাবার খোঁজার আশাও তার কাছে আছে। রাতের আওয়াজ এবং অপরিচিত লোকেদের মাঝে সে মায়ের প্রতিশ্রুতি এবং বাবার সম্পর্কে পাওয়া তথ্য মনে করতে থাকল। হতে পারে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, হতে পারে কেউ তাকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল, হতে পারে তার স্মৃতিশক্তি চলে গিয়েছিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই ছিল যে তারা হয়তো এই শহরেই কোথাও জীবিত আছেন। এই চিন্তা অর্জুনকে শক্তি দিল। যখন রাজু ঘুমে নড়াচড়া করল, অর্জুন তার পিঠ চাপড়ে দিল। সে ভাইয়ের ছোট মুখটি দেখল এবং নিজেকে বলল, আমি হার মানব না, মা তোকে আমার হাতে সঁপে দিয়েছেন, আমি তোকে বাবার সাথে দেখা করিয়েই ছাড়ব। রাতের বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। অর্জুন তার জামা দিয়ে ভাইকে ঢাকল এবং চোখ বন্ধ করে শরীরকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করল। ভয় এবং চিন্তা থাকা সত্ত্বেও সে জানত যে কাল তাকে আরও সূত্র খুঁজতে হবে। বাবা হয়তো কয়েকটা গলি দূরে আছেন, বা হয়তো এই বড় শহরের অন্য প্রান্তে, কিন্তু যতই দূরে হোক না কেন অর্জুন এখন আর ফিরে যেতে পারত না। এবং সেই ধ্বংসপ্রাপ্ত স্টেশনের হলুদ আলয় অর্জুন নিজের সাথে ওয়াদা করল যে কাল তারা আবার খোঁজ শুরু করবে এবং ততক্ষণ থামবে না যতক্ষণ না সেই ডান ভ্রুয়ের উপর পোড়া চিহ্নওয়ালা লোকটিকে খুঁজে পায়, যাকে সে জানত যে তিনিই তার বাবা। যখন সকালের হালকা আলো স্টেশনের সেই কোণে পড়ল, অর্জুন জাগল। ঠান্ডা সিমেন্টের মেঝেতে শোয়া এবং রাতভর পাশ ফেরার কারণে তার পুরো শরীর ব্যথা করছিল। তবুও সবার আগে সে রাজুকে দেখল। তার ছোট ভাই সেই পাতলা চাদরে মোড়ানো ছিল যা গতকাল সবজিওয়ালি চাচি দিয়েছিলেন। মুখে ধুলো ছিল, কিন্তু সে শান্তিতে ঘুমোচ্ছিল। অর্জুন আস্তে করে তাকে ওঠাল। রাজু, ওঠ, আমাদের যেতে হবে। রাজু চোখ ডুলল, কিছু বিড়বিড় করল এবং চারপাশে দেখল।
সে এই অচেনা জায়গা থেকে কিছুটা ভয় পেয়েছিল, কিন্তু ভাইকে পাশে দেখে সে সঙ্গে সঙ্গে অর্জুনের হাত ধরে নিল, যেন সেটাই তার একমাত্র নিরাপত্তা। সকালের বাতাস ভাঙা দেওয়াল দিয়ে আসছিল, যাতে দুজনেই কেঁপে উঠল। অর্জুন দাঁড়াল, শরীর সোজা করল এবং পুরনো থলেটা কাঁধে ঝোলাল। তারা স্টেশন থেকে বেরিয়ে নতুন বস্তির দিকে চলল, যেখানে অনেক শ্রমিক থাকত। অর্জুনের বিশ্বাস ছিল যে যদি বাবার খবর পেতে হয় তবে ভিড়ভাট্টাওয়ালা জায়গা থেকেই শুরু করতে হবে। সূর্য উঠতে শুরু করেছিল এবং কুয়াশা কাটছিল। নাস্তার দোকান থেকে বড়া পাও, চা এবং পুরি ভাজির সুগন্ধ আসছিল, যাতে দুই ভাইয়ের পেটে ইঁদুর দৌড়াতে লাগল। রাজু লোকেদের গরম খাবার খেতে দেখে লোভী চোখে দেখতে লাগল, যাতে অর্জুনের মন গলে গেল। সে কথা ঘোরানোর চেষ্টা করল, যখন বাবা মিলবেন তখন তিনি তোকে এর থেকেও বড় বড় পাও খাওয়াবেন। রাজু ওপরে তাকালো। সত্যি ভাইয়া? অর্জুন মাথা মারালো। এমন উত্তর শুধু ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্যই ছিল না, বরং নিজেকে সাহস দেওয়ার জন্যও ছিল। সামনের রাস্তায় ভিড় ছিল, গাড়ির আওয়াজ, নীল ধূসর পোশাকে কাজে যাওয়া শ্রমিক। অর্জুন রাজুকে পিঠে চাপিয়ে প্রতিটি দলের কাছে যেত, আশা করত যে কেউ বিজয় নামটি চিনতে পারে, কিন্তু সেই পুরনো না উত্তরই মিলত। সে হাল ছাড়ল না এবং লোকেদের জিজ্ঞাসা করতে থাকল। একজন যুবক শ্রমিক যে হাঁটতে হাঁটতে পাও খাচ্ছিল, অর্জুনকে মনোযোগ দিয়ে দেখতে লাগল এবং জিজ্ঞাসা করল, কি নাম বললে? কোন সাইটে কাজ করত? অর্জুন সেই মুখস্থ করা বিবরণ বলল। নাম বিজয়, রাজমিস্ত্রি, ডান ভ্রুর ওপর চিহ্ন, সবসময় পকেটে রূপর লকেট রাখত। শ্রমিকটি কিছুক্ষণ ভাবল এবং বলল, আমি নিশ্চিতভাবে বলতে পারছি না, কিন্তু এটা শোনা শোনা লাগছে। হয়তো ফ্লাইওভারের কাছের সাইটের পুরনো দলে এমন কোনো লোক ছিল। অর্জুন একদম সতর্ক হয়ে গেল। আপনি জানেন এখন তারা কোথায় আছে? সে জিজ্ঞাসা করল। শ্রমিকটি মাথা নাড়াল। জানি না, সবকিছু খুব তাড়াতাড়ি হয়েছিল। লোকেরা বলে তাকে গাড়িতে উঠিয়ে গায়েব হয়ে গিয়েছিল। অন্য কেউ মাঝে বলল, হয়তো হাসপাতালে নিয়ে গিয়েছিল বা হয়তো কোনো পরিচিত লোক নিয়ে গিয়েছিল। অর্জুন মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ জানাল। তথ্য অসম্পূর্ণ ছিল, কিন্তু দিক নির্দেশনা মিলে গিয়েছিল। সে এগিয়ে গেল। ফ্লাইওভারের দিকে যাওয়ার পথে কাপড়ের দোকান, গ্যারেজ এবং প্লাস্টিকের চেয়ারওয়ালা চায়ের ঠ্যাক ছিল। রাজু পিঠে থাকা সত্ত্বেও সব কিছু কৌতূহল নিয়ে দেখছিল। ভাইয়া, বাবা কি সেই উঁচু বিল্ডিংগুলিতে কাজ করেন? সে তৈরি হতে থাকা টাওয়ারগুলির দিকে ইশারা করল। হতে পারে, অর্জুন উত্তর দিল। সে জানত না, কিন্তু সে জানত যে একজন মিস্ত্রির হাত যে কোনো বিল্ডিংয়ের উপর নিজের ছাপ রেখে যেতে পারে। খালি মাঠে পৌঁছে যেমন সেই শ্রমিকটি জানিয়েছিল, অর্জুন দেখল যে কিছু লোক টিন এবং প্লাইউড দিয়ে তৈরি একটি কাঁচা চায়ের দোকানে বসে আছে। তারা সবাই রোদ আর ধুলোয় মাখা ছিল, নিশ্চিতভাবে মিস্ত্রি বা শ্রমিক ছিল। অর্জুন ভাইকে নিয়ে কাছে গেল এবং শ্রদ্ধার সাথে জিজ্ঞাসা করল, কাকা, আপনারা কি বিজয় নামের কোনো লোককে চেনেন? আমার বাবা রাজমিস্ত্রি, ভ্রুর ওপর চিহ্ন আছে। নাম শোনা মাত্রই একজন প্রবীণ চায়ের গ্লাসটা নিচে রাখলেন এবং অর্জুনকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। বিজয়? কোথায়? অর্জুন পুরো গল্পটা বলল। বাবার নিখোঁজ হওয়া, মায়ের চলে যাওয়া এবং তাদের পায়ে হেঁটে এখানে আসা। যখন তারা শুনল যে মা আর নেই, তখন প্রবীণটির চোখে দুঃখ ভেসে এলো। আমি বিজয়কে চিনি, তিনি বললেন। সে বছরের পর বছর আমার সাথে কাজ করেছে। সে মাটির মতো সহজ সরল লোক ছিল, কখনো কারোর সাথে উঁচু আওয়াজে কথা বলেনি। অর্জুন শ্বাস চেপে পরের কথা শোনার অপেক্ষা করতে লাগল। কয়েক বছর আগে একটা সাইটে বিজয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। তাকে একটা বড় গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর কেউ জানে না সে কোথায় আছে। অর্জুনের গলা ধরে গেল, হৃৎপিণ্ড দ্রুত ধড়াস ধড়াস করতে লাগল। আপনি জানেন কে নিয়ে গিয়েছিল? প্রবীণটি মাথা নাড়ালেন। জানি না, সবকিছু খুব তাড়াতাড়ি হয়েছিল। লোকেরা বলে তাকে গাড়িতে উঠিয়ে গায়েব হয়ে গিয়েছিল। অন্য কেউ মাঝে বলল, হয়তো হাসপাতালে নিয়ে গিয়েছিল বা হয়তো কোনো পরিচিত লোক নিয়ে গিয়েছিল। এটা শুনে অর্জুন আরও ঘাবড়ে গেল। তথ্য বই ছিল যা সে আগে পেয়েছিল, কিন্তু তখনও একটা টুকরো অনুপস্থিত ছিল। তখনই তার গাড়ির কথাটা মনে পড়ল। কাকা, আপনার কি মনে আছে গাড়িটা কোন রঙের ছিল? প্রবীণটি ভাবলেন এবং বললেন, হয়তো সাদা রঙের ছিল, বড় গাড়ি ছিল, কিন্তু অনেক পুরনো কথা, ঠিক মনে নেই। অর্জুন সবাইকে ধন্যবাদ জানাল। যখন সে ফিরল, তখন পেছন থেকে কারোর ধীর আওয়াজ এলো। এই ছেলেটার মুখ একদম বিজয়ের মতো।
এটা শুনে অর্জুন কিছুক্ষণের জন্য থেমে গেল। হৃদয়ে একটা উষ্ণ ঢেউ বয়ে গেল। যদি তারা মিল দেখতে পারে তাহলে এর মানে হল বাবার ছবি অস্পষ্ট হয়নি। সে ঘুরে কৃতজ্ঞতা জানালো এবং ভাইয়ের সাথে এগিয়ে গেল। তারা মাঠ ছেড়ে কাছের সরকারি হাসপাতালের দিকে চলল, যার রাস্তা লোকেরা জানিয়েছিল। রাস্তা ধোঁয়া এবং ধুলোয় ভরা ছিল। ফুটপাথে রেডিওয়ালা এবং পথচারীদের ভিড় ছিল। রাজু ক্লান্ত হয়ে ভাইয়ের কাঁধে ঘুমিয়ে পড়ল। অর্জুন তাকে তুলে ধরেছিল। বোঝা ভারী ছিল, কিন্তু মন হালকা লাগছিল, কারণ অন্তত সে জানত যে বাবা কখনো এই জায়গাতেই ছিলেন, এই হাওয়ায় শ্বাস নিতেন। সন্ধ্যা হতে চলেছিল। ঢলন্ত রোদ ছাদগুলির উপর পড়ে দৃশ্যটাকে কিছুটা নরম করছিল। অর্জুন ভিড়ভাড়াট্টাওয়ালা চৌরাস্তা পার করল এবং দূরে একটি বড় হাসপাতালের নীল সাদা বোর্ড দেখল। তার মনে হল যেন একটি নতুন গন্তব্য সামনে এসে গেছে। যদিও এটা নিশ্চিত ছিল না যে বাবা সেখানে গিয়েছিলেন, কিন্তু সেটাই একমাত্র জায়গা ছিল যেখানে জিজ্ঞাসা করার আশা বাকি ছিল। হাসপাতালে কি বিজয় নামের কোনো রোগীর রেকর্ড থাকবে যার অ্যাক্সিডেন্ট হয়েছিল? অর্জুন মুঠোর মধ্যে লকেটটা ধরল, গভীর শ্বাস নিল এবং পা দ্রুত করল। তার ক্লান্ত চোখের পেছনে একটা ছোট বিশ্বাস এখনও চলছিল। যদি বাবাকে সেই সাদা গাড়িতে করে নিয়ে যাওয়া হয়ে থাকে, তবে হাসপাতাল সেই জায়গা যেখানে তার প্রথম চিহ্ন মিলতে পারে। যখন দুই ভাই এলাকার সবচেয়ে বড় হাসপাতালের কাছে পৌঁছল, সন্ধ্যা হয়ে গিয়েছিল। অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছিল এবং মানুষের ভিড় অর্জুনকে হতচকিত করছিল। এটা সবচেয়ে ভিড়ভাট্টাওয়ালা জায়গা ছিল যেখানে সে কখনো পা রেখেছিল। রাজু পিঠে ছিল, ঘুম ভরা চোখে দেখছিল। অর্জুন তাকে গেটের কাছে একটি বেঞ্চে বসালো, যাতে সে একটু বিশ্রাম নিতে পারে এবং নিজে চারপাশে দেখতে লাগল। এখানকার পরিবেশ বাজার বা বস্তি থেকে একদম আলাদা ছিল। লোক ছুটছিল, ক্লান্ত ছিল, চিন্তিত ছিল। প্রতিটি মুখে তার নিজস্ব একটি গল্প ছিল। অর্জুনের পা দ্বিধা করছিল যে কাকে জিজ্ঞাসা করবে, কিন্তু তারপর সে গভীর শ্বাস নিল, রাজুর হাত ধরল এবং ভেতরে নিয়ে গেল। রিসেপশনে প্রচুর ভিড় ছিল। রোগী এবং তাদের পরিবারের লোকেরা অপেক্ষা করছিল। কেউ কেউ মাথা ধরে বসেছিল। ফিনাইল এবং ওষুধের তীব্র গন্ধে অর্জুন নাক কুচকাল, কিন্তু সে অনুসন্ধান জানালার কাছে গেল। একজন যুবতী নার্স কিছু লিখছিল। সে দুই বাচ্চাকে উকি মারতে দেখে ঝুঁকে জিজ্ঞাসা করল, কাকে খুঁজছো বাবা? অর্জুন শ্রদ্ধার সাথে মাথা ঝুঁকিয়ে বলল, যে আমি আমার বাবাকে খুঁজছি। তার কয়েক বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। লোকেরা বলে কোনো গাড়ি তাকে নিয়ে গিয়েছিল। এখানে কি বিজয় নামের কোনো রোগী এসেছিল? তার ভ্রুর ওপর চিহ্ন আছে এবং সে সবসময় একটি রূপোর লকেট রাখত। নার্সের মুখে দয়া এলো। বাবা, অ্যাক্সিডেন্টে তো অনেক কেস আসে, কিন্তু যদি ভর্তি হয়ে থাকে তো রেকর্ড থাকবে। সে করিডোরের শেষে তৈরি প্রশাসনিক ঘরের দিকে ইশারা করল। ওখানে গিয়ে জিজ্ঞাসা করো, কিন্তু যদি অনেক পুরনো কথা হয় তবে ফাইলগুলি পুরনো গোডাউনে চলে গিয়ে থাকবে, পাওয়া মুশকিল। যদিও উত্তর নিশ্চিত ছিল না, অর্জুন ধন্যবাদ জানালো এবং রাজুকে নিয়ে এগিয়ে গেল। রাজু আস্তে করে জিজ্ঞাসা করল, বাবা এখানে আছেন ভাইয়া? অর্জুন শুধু তার হাত চেপে ধরল। তারা লম্বা করিডোর দিয়ে গেল। সাদা আলোয় সব কিছু ঠান্ডা লাগছিল। ডাক্তারদের জুতোর আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। অ্যাডমিন রুমে একজন প্রবীণ ক্লার্ক ফাইলের পাহাড়ের পেছনে বসেছিলেন। অর্জুন আবার তার গল্প শোনাল। তিনি শুনলেন এবং দীর্ঘশ্বাস ফেললেন। অ্যাক্সিডেন্টের মামলা অনেক এবং তুমি কয়েক বছর আগের কথা বলছো। ফাইলগুলি পুরনো স্টোরে থাকবে। অর্জুন জিজ্ঞাসা করল, পুরনো স্টোর কোথায় কাকা? আমি কি দেখতে পারি? ক্লার্কটি বিষণ্ণ হাসি দিল। ওখানে যাওয়ার জন্য অনুমতি লাগে এবং সেটা দূরে। আর যদি কোনো অজ্ঞাতনামা রুগী আসে যাকে কেউ নিতে আসে না, তবে তাকে প্রায়শই অন্য সেন্টার বা আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে গৃহহীন বা মানসিকভাবে অসুস্থ লোকেদের রাখা হয়। মানসিকভাবে অসুস্থ? এই শব্দটি শুনে অর্জুন অসাড় হয়ে গেল। স্মৃতিশক্তি হারানো। সে পুনরাবৃত্তি করল এবং হাতে ধরা লকেটটা দেখল। তার মায়ের কথা মনে পড়ল। যদি তার কিছু মনে না আসে তো সেই ঘুমপাড়ানি গানটি গাইবি। অর্জুনের হৃৎপিণ্ড জোরে ধরাস ধরাস করতে লাগল। ক্লার্কের কথা শুনে এই সম্ভাবনাটা আরও সত্যি মনে হতে লাগল। ক্লার্কটি দুই ভাইয়ের অবস্থা দেখে তার টেবিল থেকে জলের বোতল বের করে রাজুকে দিল এবং বলল, তুমি নিচে পুরনো ট্রমা ওয়ার্ডে যাও। ওখানে একজন পুরনো নার্স আছে, সে অনেক পুরনো মামলা জানে। অর্জুন ধন্যবাদ জানালো এবং রাজুকে নিয়ে নিচের তলায় গেল। রুগীদের গোঙানোর আওয়াজ, হুইল চেয়ারের ঘরঘর এবং ডাক্তারদের কথাবার্তায় পরিবেশ ভারী ছিল। রাজু ভয়ে ভাইয়ের সাথে লেপটে গেল। অর্জুন তাকে বোঝাতে বোঝাতে সেই নার্সকে খুঁজতে লাগল।
অবশেষে সে একজন নার্সকে পেল, যিনি ওষুধের ট্রলি নিয়ে যাচ্ছিলেন। অর্জুন দৌড়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করল। যখন তিনি বিজয়ের নাম এবং চেহারা শুনলেন, তখন তার চোখ বড় হয়ে গেল। এই নামটা শোনা শোনা লাগছে। অর্জুনের শ্বাস থেমে গেল। আবার বলো, কেমন দেখতে ছিল? অর্জুন সবটা পুনরাবৃত্তি করল। রাজমিস্ত্রি, অ্যাক্সিডেন্ট, লকেট, ভ্রুয়ের ওপর চিহ্ন। নার্স কপালে ভাঁজ ফেললেন এবং তারপর মাথা নাড়ালেন। হ্যাঁ, আমার মনে পড়েছে। সেই সময় একটা অ্যাক্সিডেন্টের কেস এসেছিল। সেই লোকটির মাথায় গভীর চোট লেগেছিল। অনেকদিন অজ্ঞান ছিল। যখন জ্ঞান ফিরল, তখন কিছু বলতো না, শুধু জানালা দিয়ে বাইরে দেখত। তার পকেটে একটা ভাঁজ করা রূপোর লকেট পাওয়া গিয়েছিল, যা সে সবসময় মুঠোর মধ্যে ধরে রাখত। অর্জুনের চোখ বড় হয়ে গেল, হাত কাঁপতে লাগল। সে তার লকেটটা দেখালো। এরকম ছিল? নার্স মনোযোগ দিয়ে দেখলেন। একদম হুবহু এরকমই ছিল। আমি তখন ভাবতাম যে সে এটা কেন ধরে রাখে। রাজু এটা শুনে চিৎকার করে উঠল, বাবা, উনি বাবা! অর্জুন তাকে শান্ত করল, কারণ সে চাইছিল না যে মিথ্যে আশায় তার মন ভেঙে যায়। দিদি, অর্জুন জিজ্ঞাসা করল, আমার বাবা এখন কোথায়? নার্স আস্তে করে উত্তর দিলেন, তিনি এখন এখানে নেই। চিকিৎসার পর যখন কোনো আত্মীয় নিতে এলো না, তখন তাকে শহরের বাইরের এলাকায় একটি সেবা আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, যা অজ্ঞাতনামা এবং অ্যাক্সিডেন্টের রোগীদের দেখাশোনা করে। অর্জুনের মাথা ঘুরতে লাগল। তথ্য পেয়ে মন যতটা খুশি হয়েছিল, ততটাই ঘাবড়ে গিয়েছিল। সে আশ্রম কোথায়? নার্স উত্তর দিকের ইশারা করলেন এবং জায়গাটার নাম বললেন। কিন্তু তোমাকে ওখানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। ওখানে অনেক লোক আছে, জানা নেই তাদের রেকর্ড থাকবে কিনা। যদিও নিশ্চিত ছিল না, কিন্তু অর্জুন এখন আগের চেয়ে অনেক বেশি নিশ্চিত হয়ে গিয়েছিল যে বাবা সত্যি এখানে ছিলেন। তিনি সেই একই লকেট ধরেছিলেন এবং অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গিয়েছিলেন। রাজু পেছন থেকে ভাইকে জড়িয়ে ধরল। আনন্দে তার শ্বাস দ্রুত চলছিল। ভাইয়া, বাবা বেঁচে আছেন। অর্জুন ভাইয়ের হাত শক্ত করে ধরল। হ্যাঁ, আমার বিশ্বাস আছে। নার্স আরও কিছু নির্দেশ দিলেন এবং তাদের বাইরে পর্যন্ত ছেড়ে দিলেন। যখন তারা হাসপাতালের রোদেলা উঠোনে দাঁড়িয়েছিল, অর্জুন খোলা নীল আকাশের দিকে তাকাল। তার মনে হল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে সঠিক পথ দেখাচ্ছে। ছড়িয়ে থাকা সূত্র এবং অসম্পূর্ণ গল্পগুলি থেকে বেরিয়ে এসে এখন সে প্রথমবারের মতো একটা পরিষ্কার গন্তব্য পেল। শহরের বাইরে সেই আশ্রম, যেখানে বাবাকে নিয়ে যাওয়া হয়েছিল। অর্জুন রাজুকে আবার পিঠে ওঠালো এবং আগের চেয়ে অনেক বেশি মজবুত আওয়াজে বলল, চল রাজু, আমরা চলি, বাবা আমাদের জন্য অপেক্ষা করছেন। এবং এভাবে গাড়ির কোলাহল এবং ছুটে চলা পৃথিবীর মাঝে দুই ভাই শহরের তপ্ত রাস্তায় আবার চলতে শুরু করল। কিন্তু এবার আশার দরজাটা একটু আরও খুলে গিয়েছিল। হাসপাতাল থেকে বেরিয়ে নার্সের কাছ থেকে পাওয়া সেই মূল্যবান তথ্যের পর অর্জুনের এমন মনে হল যেন তার পায়ের ভার কিছুটা হালকা হয়ে গেছে। যদিও বহুদিনের পায়ে হাঁটার কারণে শরীর ভেঙে যাচ্ছিল, কিন্তু নার্স যে আশ্রমের কথা বলেছিলেন তা শহরের বাইরের এলাকায় ছিল, যার মানে ছিল যে দুই ভাইকে এখনও অনেকটা পথ হাঁটতে হবে। কিন্তু গোদাবরী থেকে বেরোনোর পর এই প্রথমবার ছিল যখন অর্জুন শুধু অস্পষ্ট আশার ভরসায় নয়, বরং একটা নিশ্চিত দিকের দিকে যাচ্ছিল। রাজুন খুব খুশি ছিল। তার চোখ এমনভাবে চকচক করছিল যেন কেউ প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। যদিও সে বড়দের সব কথা বুঝত না, কিন্তু ভাইকে এটা বলতে শুনে যে বাবা বেঁচে আছেন, ছেলেটির মধ্যে নতুন প্রাণ এসে গিয়েছিল। অর্জুন রাজুকে আবার পিঠে চাপিয়ে নিল এবং গাড়ির ভিড় চিড়ে এগিয়ে গেল। সন্ধ্যের আকাশ এখন গাঢ় হলুদ হয়ে যাচ্ছিল এবং উঁচু বিল্ডিংগুলি ভেদ করে আসা রোদ রাস্তায় লম্বা ছায়া তৈরি করছিল। অর্জুনের জন্য প্রতিটি পদক্ষেপ কৌতূহল এবং ঘাবড়ানোর অনুভূতিতে ভরা ছিল। যদি বাবা জীবিত থাকেন, তবে কি তিনি তাকে মনে রাখবেন? তারা কি তাদের দুজনকে চিনতে পারবেন? অ্যাক্সিডেন্টের পর কি তিনি তেমনই থাকবেন যেমন মা গল্পে বলতেন? এই প্রশ্নগুলি অর্জুনের মনে হাতুড়ির মতো বাজছিল, যাতে সে খুশিও ছিল এবং ভীতও, যেন কোনো বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে, যার খোলার পরের দৃশ্যটা তার জানা নেই। দুই ভাই শহরের চাকচিক্য থেকে বেরিয়ে বাইরের এলাকার দিকে গেল, যেখানে উঁচু বিল্ডিং কম ছিল এবং খোলা মাঠ, কারখানা এবং গরিবদের বস্তির দিকে যাওয়া কাঁচা রাস্তা বেশি ছিল। ধীরে ধীরে গাড়ির আওয়াজ কমতে লাগল এবং তার জায়গায় বাবলা গাছ ভেদ করে আসা বাতাস, দূরে খেলা করা বাচ্চাদের আওয়াজ এবং বেড়ার পেছন থেকে কুকুরের ডাকার আওয়াজ জায়গা নিল। সন্ধ্যার বাতাস ঠান্ডা ছিল, যাতে অর্জুনের চুল উড়ছিল এবং রাজু তার পিঠে ঘুমিয়ে পড়ছিল।
কিন্তু অর্জুনের পায়ে এখন অসহনীয় ব্যথা হচ্ছিল। প্রতিটি পদক্ষেপে এমন মনে হচ্ছিল যেন গোড়ালিতে পেরেক ঢুকছে। তবুও সে দাঁতে দাঁত চেপে সহ্য করল। মা বলেছিলেন যে এই রাস্তা সহজ হবে না, এবং অর্জুন জানত যে তাকে তার কষ্টের চেয়ে বেশি শক্তিশালী হতে হবে। সে হাঁটতে হাঁটতে রাস্তার ধারে লাগানো বোর্ড দেখতে থাকল, যাতে সেই জায়গাটার ঠিকানা জানা যায় যা নার্সটি বলেছিলেন। একটি চৌরাস্তার কাছে সে একজন প্রবীণ অটোওয়ালাকে রাস্তার ধারে জল খেতে দেখল। সে সাহস করে জিজ্ঞাসা করল, কাকা, আপনি জানেন যে অজ্ঞাতনামা এবং অ্যাক্সিডেন্টের রোগীদের সেবা আশ্রম কোথায়? সেই প্রবীণটি দুই ভাইকে দেখলেন। তার বুড়ো চোখে ঔজ্জ্বল্য ছিল। জানি, কিন্তু সেটা অনেক দূরে। তোমাকে সেই জলাভূমি এলাকার পাশ দিয়ে ঘুরে যেতে হবে, তারপর কাঁচা রাস্তা ধরতে হবে, তবে গিয়ে আসবে। অর্জুন অস্থিরভাবে জিজ্ঞাসা করল, পায়ে হেঁটে যাওয়া যায়? কাকা অর্জুনের ছেঁড়া চপ্পল এবং মাটি মাখা পা দেখলেন এবং দীর্ঘশ্বাস ফেললেন। যাওয়া তো যায়, কিন্তু পুরো দিন লেগে যাবে, আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে। অন্ধকার হওয়ার আগে পৌঁছনো মুশকিল। অর্জুন ঠোঁট চেপে ধরল, চোখ নামিয়ে নিল। কিন্তু রাজু এটা শুনে ভাইয়ের কাঁধ ঝাঁকাল। ভাইয়া, চলি। অর্জুন মাথা নাড়াল, হ্যাঁ, চলব। অটোওয়ালা কাকা তার জলের বোতলটা দুই বাচ্চা দিকে এগিয়ে দিলেন। অর্জুন ধন্যবাদ জানিয়ে জল নিল এবং বেশি অংশটা রাজুকে পান করাল। যাওয়ার সময় কাকা সতর্ক করে দিলেন, অন্ধকার হলে থেমে যেও, শহরের বাইরের এলাকা রাতে সুরক্ষিত হয় না। এই কথা অর্জুনকে আরও সতর্ক করে দিল। যখন তারা শহরের সীমা থেকে দূরে বেরিয়ে গেল, তখন রাস্তাটা এবড়োখেবড়ো এবং অন্ধকার হয়ে গেল। গাড়ি এখন খুব কম দেখা যাচ্ছিল এবং পশ্চিম দিকে আকাশ লাল হয়ে গিয়েছিল। রাজু পিঠে শুয়ে মাঝে মাঝে জিজ্ঞাসা করত, বাবা কি আমাদের দেখে নিয়েছেন? অর্জুন তার পিঠ চাপড়াত, এখনও না, কিন্তু তিনি খুব কাছে আছেন। এই কথা অর্জুন নিজেকেও বোঝাচ্ছিল। সে বাবার মুখটা মনে করার চেষ্টা করত, পুরনো ছবির সেই রোগা লোকটি। কিন্তু সময়ের সাথে সেই ছবি এত অস্পষ্ট হয়ে গিয়েছিল যে এখন তার ভরসা ছিল না যে সে সঠিক মনে করছে কিনা। তার কাছে শুধু ভ্রুয়ের অপর পোড়া চিহ্ন এবং বুকে লাগানো সেই রূপোর লকেটটা ছিল, যা একটা ছোট্ট হৃৎস্পন্দনের মতো সে অনুভব করত। যখন পুরোপুরি অন্ধকার ছেয়ে গেল, দুই ভাই একটি কাঁচা রাস্তায় এলো যা গ্রামের দিকে যেত। এখানে কোনো স্ট্রিট লাইট ছিল না, শুধু রাস্তার ধারে তৈরি কিছু ঘর থেকে হালকা আলো আসছিল। অপরিচিতদের দেখে কুকুরগুলি ক্রমাগত কুকুর ডেকে চলছিল। অর্জুনকে রাজুকে বারবার সান্ত্বনা দিতে হলো, কারণ সে ভয় পাচ্ছিল। আরও এগিয়ে যাওয়ার পর জনবসতি আরও কমে গেল, শুধু ঝিঝি পোকার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। অর্জুন বুঝতে পারল যে এখন আর এগিয়ে যাওয়া বিপজ্জনক হতে পারে। সামনের রাস্তার ধারে একটা বাড়ির ছোট বারান্দা দেখা গেল। তার নিচে এতটুকু জায়গা ছিল যে দুই ভাই রাত কাটাতে পারে। অর্জুন রাজুকে নামালো এবং কাঠের খুঁটিতে পিঠ ঠেকিয়ে বসে পড়ল। রাজু তার পুরনো ভাল্লুককে শক্ত করে ধরল। তার চোখ ভয়ে বড় হয়ে গিয়েছিল। ভাইয়া, বাবা কি কাছেই আছেন? রাজু কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল। অর্জুন তাকে জড়িয়ে ধরল। হ্যাঁ, খুব কাছেই আছেন, কাল সকালে গেলে পেয়ে যাব। এই কথা রাজুকে সান্ত্বনা দিল। সে হেসে ভাইয়ের কাঁধে মাথা রাখল এবং ঘুমিয়ে পড়ল। কিন্তু অর্জুনের চোখ থেকে ঘুম অনেক দূরে ছিল। সে সামনে ছড়িয়ে থাকা অন্ধকার দেখতে থাকল, যেখানে সেই কাঁচা রাস্তাটা সেই আশ্রমের দিকে যাচ্ছিল, যার জন্য সে অপেক্ষা করছিল। সে মনে মনে শত শত পরিস্থিতি ভাবল। হয়তো বাবা সেখানে অসুস্থ আছেন, স্মৃতিশক্তি চলে গেছে, বা হয়তো সুস্থ হয়ে অন্য কোথাও চলে গেছেন। এটাও হতে পারে যে তিনি তাদের দুই ভাইয়ের জন্য অপেক্ষা করছেন। এই চিন্তাগুলি ঢেউয়ের মতো তার মস্তিষ্কে উঠছিল। সে লকেটটার উপর হাত রাখল এবং মনে মনে বলল, বাবা, আমি আসছি। আমি আর রাজুম অনেক দূর থেকে এসেছি। আপনাকে আমাদের জন্য অপেক্ষা করতে হবে। ক্ষেত থেকে আসা রাতের বাতাসে অর্জুন কাঁপছিল, কিন্তু তার ভেতরে এক আশার শিখা জ্বলছিল। সেই রাতে অর্জুন রাজুকে কোলে নিয়ে বসে রইল। যখনই কোনো আওয়াজ হতো, তার হৃৎপিণ্ড জোরে ধাড়াস ধাড়াস করে উঠত। কিন্তু তারপর সে ভাইয়ের নিষ্পাপ মুখটি দেখল, মা এবং বাবার কথা মনে করল এবং জানল যে কালকের দিন এই কঠিন যাত্রা শেষ হবে। পরের দিন সকালে যখন প্রথম আলো সেই বারান্দার ওপর পড়ল, অর্জুন তৈরি ছিল। যদিও ঘুমের অভাবে চোখ লাল ছিল। সে রাজুকে পিঠে ওঠালো এবং সেই দিকে চলতে শুরু করল যেখানে বাবা থাকার আশা ছিল।
সকালের রোদ দুই ভাইয়ের ওপর এক নতুন ঔজ্জ্বল্য দিয়েছিল। রাজু চোখ ডলতে ডলতে জিজ্ঞাসা করল, আজ আমরা বাবাকে দেখব তো ভাইয়া? অর্জুন মাথা নাড়াল, হ্যাঁ, আজ শুধু একটু হাঁটতে হবে। রাজুর মুখ উজ্জ্বল হয়ে উঠল, যেন সব ক্লান্তি গায়েব হয়ে গেছে। অর্জুন থলেটা ঠিক করল এবং কাঁচা রাস্তায় পা বাড়াল। রাস্তার দুপাশে বাঁশের ঝোপ এবং শিশিরে ভেজা ক্ষেত ছিল। অর্জুন জানত না যে আশ্রমটা কতটা ভেতরে, কিন্তু সে অনুভব করছিল যে তারা খুব কাছাকাছি আছে। হাঁটতে হাঁটতে দুপুর হতে চলল। তখন তারা ক্ষেতের মধ্যে কাজ করা একজন কৃষককে দেখতে পেল। অর্জুন সাহস করে জিজ্ঞাসা করল, কাকা, এখানে কাছেই কি এমন কোনো আশ্রম আছে যেখানে অ্যাক্সিডেন্ট হওয়া অজ্ঞাতনামা রোগীদের রাখা হয়? কৃষকটি দুই বাচ্চাকে মনোযোগ দিয়ে দেখলেন। তার চোখে কৌতূহল এবং দয়া ছিল। হ্যাঁ, আছে তো, তিনি বললেন। বেশি দূরে নয়, এই কাঁচা রাস্তাটা শেষ হওয়ার পর বাঁদিকে ঘুরে যেও, সেখান থেকে 15 মিনিটের পথ। এটা শোনা মাত্রই রাজু ভাইয়ের গলা শক্ত করে জড়িয়ে ধরল এবং আস্তে করে আনন্দের আওয়াজ করল। অর্জুন ধন্যবাদ জানালো এবং দ্রুত পায়ে চলতে শুরু করল। শুধু 15 মিনিট, এর মানে তারা গন্তব্যের একদম কাছাকাছি ছিল। কিন্তু যেমন যেমন তারা কাছাকাছি আসছিল, অর্জুনের ভয়ও বাড়ছিল। কি জানি সেখানে সবকিছু তেমনই না হোক যেমন সে ভেবেছে। হয়তো বাবা সেখানে নেই বা তাদের চিনতে পারবেন না। সে তার ঘাবড়ে যাওয়াটা গিলল এবং পা দ্রুত করল, কারণ সে ভয়কে আশার ওপর চেপে বসতে দিতে চাইছিল না। রাস্তার শেষে তারা একটি উঁচু দেওয়াল দেখতে পেল, যার ওপর ধূসর রঙের টিনের ছাদ দেখা যাচ্ছিল। গেটে একটি পুরনো বোর্ড লাগানো ছিল, নিরাশ্রিত এবং দুর্ঘটনাগ্রস্ত সেবা কেন্দ্র। রাজু ফিসফিস করে বলল, ভাইয়া, বাবা কি ভেতরে আছেন? অর্জুন সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারল না। সে গেটটার দিকে তাকিয়ে শুধু দাঁড়িয়ে রইল। বুকে একটা চাপ অনুভব করছিল। লোহার গেট, উঠে যাওয়া রং এবং ভেতরের নীরবতা, এই জায়গাটা সুখী নয়, বরং ভুলে যাওয়া মনে হচ্ছিল। সে গভীর শ্বাস নিল এবং এগিয়ে গেল। গেটে একজন প্রবীণ নিরাপত্তারক্ষী বসেছিলেন। তিনি মাথা তুলে দুই ধুলো মাখা রোগা পাতলা বাচ্চাকে দেখলেন। কাকে খুঁজছ? রক্ষী জিজ্ঞাসা করলেন। অর্জুন শ্রদ্ধার সাথে মাথা নোয়াল। জি, আমি আমার বাবাকে খুঁজছি। নাম বিজয়। তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং লোকেরা বলে তাকে এখানে আনা হয়েছিল। রক্ষী বাচ্চাদের মনোযোগ দিয়ে দেখলেন। তার আওয়াজ নরম হয়ে গেল। নামটা তো শোনা শোনা লাগছে, দাঁড়াও, আমি দেখছি। তিনি একটি পুরনো রেজিস্টার খুললেন এবং রুক্ষ আঙুল দিয়ে পাতা উল্টাতে লাগলেন। অর্জুন শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। প্রতিটি পাতা উল্টানোর আওয়াজের সাথে তার হৃৎপিণ্ড ধড়াস ধড়াস করছিল। শেষ পর্যন্ত রক্ষী থামলেন। হ্যাঁ, বিজয় নামের একজন লোককে এখানে 3 বছর আগে আনা হয়েছিল। স্মৃতিশক্তি চলে গেছে, কথা বলে না। যখন আনা হয়েছিল তখন মাথায় গভীর চোট ছিল। এটা শোনামাত্রই রাজু ভাইয়ের হাত টানল। উনি তো, তাই না ভাইয়া? অর্জুনের গলা দিয়ে আওয়াজ বেরোল না, শুধু বুকে একটা ব্যথা অনুভব হলো। রক্ষী তার চেয়ার থেকে উঠলেন এবং ইশারা করলেন, আমার সাথে এসো। দুই ভাই আশ্রমের উঠোনে প্রবেশ করল। সেখানে অদ্ভুত এক শান্তি ছিল। সাদা রং করা ব্যারাকের মতো কুঠুরি ছিল, যার উপর সময়ের ছাপ পরিষ্কার দেখা যাচ্ছিল। কিছু লোক গাছের নিচে বসেছিল, যাদের চোখ শূন্যে ছিল। কেউ কারো সাথে কথা বলছিল না। প্রত্যেকের মুখে এক আলাদা ক্লান্তি ছিল। অর্জুন লকেটটা শক্ত করে ধরে হাঁটছিল। একটি ঘরের সামনে রক্ষী থামলেন। উনি এখানে আছেন, কিন্তু আগেই বলে দিচ্ছি, উনি কাউকে চিনতে পারেন না। এই কথাটা অর্জুনকে ঠান্ডা বাতাসের ঝাপটার মতো লাগল। হৃদয়ে একটা যন্ত্রণা হলো। কিন্তু বাবা চিনুক বা না চিনুক, তাকে দেখা করতেই হতো। ঘরের দরজা খুলল। ওষুধের হালকা গন্ধ এবং পুরনো কাঠের গন্ধ এলো। দেওয়াল ঘেঁষে কিছু বিছানা পাতা ছিল। ঘরের কোণে, যেখানে জানালা থেকে আলো আসছিল, একজন লোক মাথা নিচু করে বসেছিলেন। শরীর রোগা, কাঁধ কিছুটা ঝুঁকে যাওয়া এবং চুলের সময়ের আগেই সাদা রং এসে গিয়েছিল। অর্জুন থমকে গেল। যদিও মুখ পুরনো ছবির থেকে অনেকটা বদলে গিয়েছিল, কিন্তু সেই গালের হাড়, নাকের গড়ন এবং বসার ভঙ্গি সবকিছু অদ্ভুতভাবে পরিচিত ছিল। এবং তার ডান ভ্রুয়ের ওপর সেই পোড়া চিহ্নটা এখনও হালকা দেখা যাচ্ছিল। রাজু নিজেকে আটকাতে পারল না এবং চিৎকার করে উঠল, বাবা! তার আওয়াজ নীরবতাকে চিরে প্রতিধ্বনিত হয়ে উঠল। সেই লোকটি চমকে উঠল এবং মাথা তুলল। তার চোখ ঘোলাটে এবং ক্লান্ত ছিল, কিন্তু যখন সে দুই বাচ্চাকে দেখল, তখন সে যেন পাথরের হয়ে গেল। অর্জুন ধীরে ধীরে এগিয়ে গেল। প্রতিটি পদক্ষেপ সাবধানে রাখছিল, যেন ভয় পাচ্ছিল যে এই স্বপ্নটা ভেঙে যাবে।
সে তার জামার নিচ থেকে লকেটটা বের করল এবং আলোয় উপরে উঠাল। বাবা! অর্জুনের গলা ধরে গেল। আপনার কি এটা মনে আছে? সেই লোকটি লকেটটার দিকে দেখল। তার চোখে কম্পন হল। সে কাঁপতে থাকা হাতে সেটা ছুঁতে চেষ্টা করল, যেন স্মৃতিগুলি তার মস্তিষ্কের উপর জমে থাকা কুয়াশাকে চিরে বেরিয়ে আসার চেষ্টা করছিল। অর্জুন নিজেকে কাঁদতে আটকাল এবং তার ছোট হাতটা বাবার হাতের উপর রাখল। বাবা, আমি অর্জুন, আর এটা রাজু। মা আপনার জন্য বহু বছর অপেক্ষা করেছেন। মা এখন আর নেই, আমরা আপনাকে খুঁজতে এসেছি। সেই লোকটির মুখ ব্যথায় কুঁচকে গেল, চোখ কাঁপতে লাগল, শ্বাস দ্রুত হল। সে তার শুকনো হাতটা অর্জুনের গালে রাখল, তারপর রাজুর গালে। একটা অশ্রু তার চোখ থেকে গড়িয়ে পড়ল। হয়তো এই কারণে নয় যে তার সব মনে পড়ে গিয়েছিল, বরং এই কারণে যে সেই দুই বাচ্চাকে দেখে তার মন কেঁদে উঠল। রাজু দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল, তাদের বুকে মাথা লুকিয়ে কাঁদতে লাগল। অর্জুনও নিজেকে আটকাতে পারল না এবং হাঁটু গেড়ে বাবার পাশে বসে পড়ল। সেই লোকটি, বিজয়, পুরোপুরি ভেঙে পড়লেন। ঠোঁট নড়ানোর চেষ্টা করলেন, কিন্তু শব্দ বের হল না, শুধু একটা রুদ্ধ কান্নার আওয়াজ বের হল। তারা তিনজন সেই পুরনো ঘরে, এই ক্ষতিতে ভরা পৃথিবীর মাঝে অবশেষে একে অপরের সাথে মিলিত হল। যদিও বাবার স্মৃতিশক্তি অসম্পূর্ণ ছিল, যদিও সামনের রাস্তা কঠিন ছিল, কিন্তু সেই মুহূর্তটা ছিল তাদের হারানো সব কিছুর পুরস্কার। যখন রক্ষী চুপচাপ দরজা বন্ধ করলেন, অর্জুন তার মাথা বাবার কাঁধে ঠেকাল এবং মনে মনে বলল, মা, আমরা বাবাকে খুঁজে পেয়েছি। বাবার জড়িয়ে ধরার সেই মুহূর্তটা এমন ছিল যেন বাইরের পৃথিবী থেমে গিয়েছিল। কিন্তু সেই আবেগপূর্ণ মুহূর্তগুলির পর অর্জুনকে বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্য নিজেকে সামলাতে হল। বাবা এখনও সেখানেই বসেছিলেন, কাঁধগুলি হালকা কাঁপছিল, চোখে গভীর দুঃখ ছিল, যেন কেউ লম্বা স্বপ্ন থেকে জেগে উঠেছেন এবং বুঝতে পারছেন না যে কি হচ্ছে। রাজু এখনও তার সাথে লেপ্টে ছিল, যেন ভয় পাচ্ছিল যে ছেড়ে দিলেই বাবা আবার গায়েব হয়ে যাবেন। অর্জুন বাবার কাঁধে হাত রাখল এবং ভেজা কিন্তু দৃঢ় চোখে তাকে দেখল। বাবা, আমি রাজুকে নিয়ে গোদাবরী থেকে হেঁটে এখানে এসেছি। মা বলেছিলেন যে আপনাকে ফিরিয়ে আনতে হবে। বিজয় অর্জুনকে অনেকক্ষণ ধরে দেখলেন। তার চোখে বিভ্রান্তি ছিল, যেন কিছু চিনতে পারছিলেন কিন্তু নাম দিতে পারছিলেন না। তার হাত আস্তে করে অর্জুনের মুখের ওপর গেল এবং তারপর পিছলে গিয়ে রাজুর হাত ধরল। দুই বাচ্চা সেই স্পর্শে সেই উষ্ণতা অনুভব করল যা এত বছরের দুঃখের পরেও অবশিষ্ট ছিল। ঠিক তখনই দরজায় হালকা টোকা পড়ল এবং একজন নার্স ভেতরে এলেন। তার মুখটা শান্ত ছিল। তোমরা তিনজন ঠিক আছো? তিনি জিজ্ঞাসা করলেন। উনি এখনও খুব ভয় পান, কিন্তু আজ তার প্রতিক্রিয়া বাকি দিনগুলির চেয়ে খুব আলাদা। হয়তো আপনজনদের দেখে কিছু মনে পড়েছে। অর্জুন সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করল, দিদি, বাবার কি হয়েছে? তিনি কথা বলছেন না কেন? নার্সটি চেয়ার টেনে নিলেন এবং বিছানার পাশে বসলেন। আওয়াজে গাম্ভীর্য ছিল। মাথায় খুব গভীর চোট লেগেছিল। যখন এখানে আনা হয়েছিল তখন নিজের নামও জানতেন না, ঠিকানা তো নয়, কথাও বলতেন না। এমন নয় যে উনি বোবা হয়ে গেছেন, শুধু আঘাতের কারণে আওয়াজ বন্ধ হয়ে গেছে। উনি শুধু জানালা দিয়ে বাইরে দেখতে থাকেন বা সেই ধাতুর টুকরোটা মুঠোর মধ্যে ধরে রাখেন যা তার পকেট থেকে পাওয়া গিয়েছিল। এটা শুনে অর্জুনের গলা ধরে এলো। সেই ধাতুর টুকরোটা নিশ্চিত বাবার লকেটই ছিল, ঠিক তেমনি যেমনটা সে পড়েছিল। নার্সকে আরও বললেন, বহু বছর ধরে আমরা তার দেখাশোনা করছি, কিন্তু কেউ দেখা করতে আসেনি। ইনি শুধু দুটো জিনিসের উপর প্রতিক্রিয়া দেন, সেই লকেট এবং যদি কেউ ঘুম পাড়ানি গান গায়। অর্জুন চমকে গেল, রাজু ভাইয়ের দিকে দেখল। ভাইয়া, মায়ের সেই গানটা? অর্জুনের মায়ের শেষ কথাটা মনে পড়ল। যদি তার কিছু মনে না আসে তো সেই ঘুম পাড়ানি গানটা গাইবি। সে বাবার দিকে তাকাল। বিজয় তখনও অর্জুনের হাতে ধরা লকেটটার দিকে দেখছিলেন। তার চোখে একটা ঔজ্জ্বল্য আসছিল, যেন তিনি মস্তিষ্কের কোনো গভীর কোণে কিছু খুঁজছিলেন। অর্জুন গভীর শ্বাস নিল এবং রাজুকে আস্তে করে বাবার পাশে বসাল। সে হাঁটু গেড়ে বসল, বাবার রুক্ষ হাত নিজের হাতে নিল এবং খুব ধীরে স্বরে গান গাইতে শুরু করল। প্রতিটি শব্দ আবেগে কাঁপছিল। ও চান্দা মামা দূরকে, পুয়ে পাকায় গুড়কে। যেমনই সেই পরিচিত সুর সেই শান্ত ঘরে প্রতিধ্বনিত হল, বিজয়ের শরীর সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল, তার চোখ বড় হয়ে গেল, শ্বাস দ্রুত হল। অর্জুন গাইতে থাকল, আপনি খাবেন থালায়, বাচ্চাকে দেবেন পেয়ালায়। রাজু বাবার দিকে তাকিয়েছিল এবং সাথে সাথে গুনগুন করতে লাগল,
গানটার শেষ লাইনগুলি পর্যন্ত আস্তে আস্তে অর্জুনের গলা ধরে গেল। হঠাৎ বিজয় তার 2 হাত দিয়ে মাথা ধরলেন। মুখে ব্যথার ভাব এলো, যেন স্মৃতির কোনো বন্যা খুব দ্রুত তার ওপর ভেঙে পড়ল। তিনি সামনের দিকে ঝুঁকলেন, জোরে জোরে শ্বাস নিতে লাগলেন, চোখ শক্ত করে বন্ধ করে নিলেন। অর্জুন ঘাবড়ে গেল, কিন্তু নার্স ইশারা করলেন, ঘাবড়াও না, তাকে মনে করতে দাও, এটা ভালো লক্ষণ। কিছু উত্তেজনাপূর্ণ মুহূর্তের পর বিজয় চোখ খুললেন। এবার তার চোখে শূন্যতা ছিল না, সেখানে অনুভূতি ছিল, ব্যথা ছিল এবং পরিচয় ছিল। তিনি কাঁপতে থাকা হাতে অর্জুনের গাল ছুলেন। আওয়াজটা ফাটা এবং ভাঙা ভাঙা ছিল, যেন বহু বছর ব্যবহার করা হয়নি। অর্জুন, আমার ছেলে। তার আওয়াজ এতটাই কাঁপছিল যে নার্সও অবাক হয়ে গেলেন। অর্জুনের কান্নার শব্দ বেরিয়ে এলো। তার মনে হলো যেন পুরো পৃথিবী মিলে গেছে। রাজু জোরে কেঁদে উঠল এবং বাবাকে জড়িয়ে ধরল। বিজয় কাঁপতে থাকা হাতে 2 বাচ্চার চুল ছুলেন। তার চোখ থেকে ভারী অশ্রু ঝরতে লাগল। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, তিনি কান্নার মাঝে বিড়বিড় করলেন। মনে হলো যেন স্ত্রী এবং সন্তানদের স্মৃতি একসাথে ফিরে এসেছিল এবং তিনি সেটার ভার সহ্য করতে পারছিলেন না। অর্জুন বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল, চোখের জল বেরিয়ে এলো। আপনার কোনো দোষ নেই বাবা, মা জানতেন যে আপনি আমাদের খুব ভালোবাসেন। এই দৃশ্য দেখে নার্সও আবেগপ্রবণ হয়ে গেলেন। তিনি নিজের বুকে হাত রাখলেন এবং চুপচাপ বাইরে চলে গেলেন, যাতে বহু বছর পর মিলিত হওয়া এই পরিবারটা একটু একান্তে থাকতে পারে। ঘরের ভেতরে বাবা তার 2 ছেলেকে শক্ত করে ধরে রেখেছিলেন। কাঁপতে থাকা শ্বাস ছাড়া আর কোনো শব্দ ছিল না। অর্জুন অনুভব করল যে যদিও বাবার স্মৃতিশক্তি এখনও পুরোপুরি ফিরে আসেনি, কিন্তু বাবা ছেলের মধ্যে ভালোবাসার বাঁধন কখনো ছেড়ে যায়নি। সেটা শুধু ব্যথা এবং সময়ের ধুলো দিয়ে ঢাকা পড়েছিল, এবং সেই ঘুম পাড়ানি গানটা সেটাকে আবার জাগিয়ে দিল। কিছুক্ষণ পর যখন আবেগ কিছুটা শান্ত হল, অর্জুন তার এবং রাজুর সেই কঠিন যাত্রা বাবাকে শোনাল। সে জানালো যে কিভাবে তারা গোদাবরী নদীর ধারের সেই কাঁচা বাড়ি থেকে বেরিয়েছিল। সে মায়ের চলে যাওয়ার কথা বলল, সেই রাতগুলির কথা বলল যখন তারা না খেয়ে ঘুমিয়েছিল, কিভাবে লোকের কাছ থেকে চেয়ে খাবার খেয়েছিল এবং সেই পুরনো স্টেশনের ঠান্ডা মেঝেতে রাত কাটিয়েছিল। বাবা শুনতে থাকলেন, তার চোখ অশ্রুতে ভরা ছিল। যখন অর্জুন জানালো যে মা আর নেই, তখন বিজয়ের মাথা ঝুঁকে গেল। তিনি চাদরটা মুঠোর মধ্যে ধরলেন। তিনি সেই ব্যথা লুকানোর জন্য মুখটা হাতে লুকোতে লাগলেন, যা হয়তো তিনি ভেবেছিলেন যে আর অনুভব করবেন না। রাজু বাবার কোলে বসেছিল। সে তার মুখটা উপরে ওঠালো এবং বলল, বাবা, আপনি মন খারাপ করবেন না, মা উপর থেকে আপনাকে দেখছেন। অর্জুন বাবার হাত ধরে দৃঢ়তার সাথে বলল, এখন আমরা আপনার সাথে আছি, আমরা আপনাকে বাড়ি নিয়ে যাব। বিজয় অর্জুনকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা ভরা চোখে দেখলেন, সেই দৃষ্টি যার জন্য অর্জুন পুরো রাস্তা অপেক্ষা করেছিল। তিনি আস্তে করে মাথা নাড়ালেন। বাইরের সন্ধ্যার রোদ জানালা দিয়ে ভেতরে আসছিল। 3 জন একে অপরের ওপর ভরসা রেখে বসেছিলেন। বহু বছরের বিচ্ছেদ, আঘাত এবং ভেঙে যাওয়ার পর অবশেষে সেই ছোট পরিবারটা এক হয়ে গিয়েছিল। যদিও এখনও পুরোপুরি সুস্থ ছিল না, কিন্তু এই একসাথে থাকাটা ছিল সবচেয়ে খাঁটি এবং মূল্যবান। এবং সেই মুহূর্তে অর্জুন জানতে পারল যে যাত্রা এখনও শেষ হয়নি, কিন্তু এখন তারা একা নয়। বাবার সন্তানদের চিনতে পারার পর আশ্রমের সেই ছোট ঘরে এমন একটা উষ্ণতা এসেছিল যা সেখানে দীর্ঘদিন ধরে ছিল না। কিন্তু মিলনের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না, কারণ বাস্তবতা সামনে দাঁড়িয়েছিল। তাদের বাবা এখন আর সেই শক্তিশালী মানুষটি ছিলেন না যেমনটা মায়ের স্মৃতিতে ছিল। মাথার চোটের কারণে তার স্মৃতিশক্তি এখনও টুকরোগুলিতে ফিরে আসছিল। কখনো মনে পড়ত তো কখনো ভুলে যেতেন। আশ্রমের কর্মচারীরা জানালো যে যদিও তিনি আগের চেয়ে ভালো আছেন, কিন্তু পুরোপুরি সুস্থ হতে তার স্মৃতি এবং স্বাস্থ্য দুটোর জন্যই লম্বা সময় লাগবে। যখন 3 জন কিছুটা শান্ত হল, নার্স আবার ভেতরে এলেন। তিনি বিছানার পাশে বসলেন। তার স্বর নরম কিন্তু গম্ভীর ছিল। যদি তোমরা ওনাকে বাড়ি নিয়ে যেতে চাও, তবে কাগজপত্রের কাজ করতে হবে এবং দেখাশোনার জন্য একটা জায়গা থাকতে হবে।
তার মানসিক অবস্থা এখনও ঠিক নয়, তাকে একা ছাড়া যাবে না। অর্জুন মাথা নাড়াল এবং দৃঢ়তার সাথে বলল, আমি বাবার খেয়াল রাখব। এটা শুনে বিজয় ধীরে করে মুখ ঘুরিয়ে ছেলের দিকে দেখলেন। তার চোখে নরম ভাব এলো। তিনি তার কাঁপতে থাকা হাতটা অর্জুনের মাথার উপর রাখলেন। রাজু বাবার হাত শক্ত করে ধরেছিল, যেন ভয় পাচ্ছিল যে কেউ কেড়ে নেবে। নার্স দুই বাচ্চাকে দেখলেন এবং দীর্ঘশ্বাস ফেললেন। তোমরা দুজন খুব ছোট, কিন্তু আমার বিশ্বাস যে তোমরা তোমাদের বাবাকে খুব ভালোবাসো। তাকে নিয়ে যাওয়াটা ঠিক, কিন্তু এমন কোনো বড় কেউ কি আছেন যিনি সাহায্য করতে পারেন? কোনো আত্মীয়? অর্জুন চুপ হয়ে গেল। মায়ের চলে যাওয়ার পর তাদের কোনো আত্মীয় অবশিষ্ট ছিল না। প্রতিবেশীরা শুধু ততক্ষণ সাহায্য করেছিল যতক্ষণ তারা সেখানে ছিল, কিন্তু তারা তাদের পালনের দায়িত্ব নিতে পারতেন না। সে মাথা ঝুঁকিয়ে ধীরে আওয়াজে বলল, দিদি, আমাদের শুধু বাবাই আছেন। নার্স থামলেন। তার চোখে দয়া এলো। তাহলে যদি তাকে নিয়ে যাও তো থাকবে কোথায়? অর্জুন ঠোঁট চেপে ধরল। এই প্রশ্নটা তার গলায় আটকে গেল। না বাড়ি, না মা, না টাকা, আর না কোনো বড় অভিভাবক। কিন্তু তারপর সে বাবার দিকে দেখল। ঢিলেঢালা রোগীর পোশাকে সাদা হয়ে যাওয়া চুল, মাথায় চোটের বড় চিহ্ন, অসুস্থতায় ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ। এই লোকটি কখনো পুরো পরিবারের আশা ছিল। সে তার যৌবন রোজগার করার জন্য কাটিয়েছে। কখনো অর্জুনকে কোলে তুলে খেলিয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে সবাইকে শহরে নিয়ে যাবে, কিন্তু অ্যাক্সিডেন্ট তাকে তাদের কাছ থেকে কেড়ে নিল এবং মাকে দারিদ্র্য এবং একাকিত্বে ফেলে দিল। যদি অর্জুন এখন হাল ছেড়ে দেয় তবে পরিবারকে কে বাঁচাবে? এটা ভেবে সে মাথা তুলল। আমি কাজ খুঁজে নেব, আমি বড় হয়ে গেছি, আমি বাবা এবং রাজুকে সামলে নেব। রাজুও মাথা নাড়াল, যদিও সে সামলে নেওয়ার মানে জানত না, কিন্তু সে জানত যে ভাই যা বলছে তা সঠিক। নার্স বিষণ্ণ হাসি দিলেন। আমি বুঝি, কিন্তু বাবা, বাইরের পৃথিবী খুব কঠিন। অর্জুন বাবার হাত ধরল এবং বলল, রাস্তা যতই কঠিন হোক চলব, শুধু বাবার সাথে থাকতে হবে। বিজয় কাঁপতে থাকা হাতে অর্জুনের চুল ছুলেন। তার চোখে সেই পরিচিত ভাব ছিল, নিজের ওপর রাগ, বাচ্চাদের জন্য ভালোবাসা, এবং এমন মনে হচ্ছিল যেন বহু বছর ধরে বন্ধ থাকা তার মন ধীরে ধীরে খুলছে। নার্স অর্জুনকে বাইরে গিয়ে গার্ডের কাছ থেকে প্রক্রিয়াটা বোঝার জন্য বললেন। বাবাকে বিশ্রামের জন্য ঘরেই থাকতে দেওয়া হলো। রাজু বাবাকে ছাড়তে চাইছিল না, কিন্তু অর্জুন তাকে বোঝালো, আমরা এক্ষুনি আসছি, বাবাকে ছেড়ে কোথাও যাব না। দুই ভাই উঠোনে এলো। এখানে সেই লোকেদের দুঃখ ছিল যাদের কোনো পরিবার ছিল না। কিছু রোগী গাছের নিচে বসে শূন্যে তাকিয়েছিল। বাতাস চলার সময় পাতার খসখস আওয়াজ একাকিত্বের অনুভূতি দিচ্ছিল। কিন্তু অর্জুনের জন্য আজ এই জায়গাটা ছিল আশার এক নতুন শুরু। রক্ষী কাগজপত্র বোঝালেন এবং তারপর জিজ্ঞাসা করলেন, থাকার কি, কোথায় নিয়ে যাবে? অর্জুন কিছুক্ষণ ভাবল এবং বলল, আমি ভাড়ার ঘর খুঁজব, শিল্প এলাকায় কাজ চাইব। রক্ষী 10 বছরের এই ছেলেটিকে একজন প্রাপ্তবয়স্কের মতো কথা বলতে দেখে বললেন, তুমি খুব সাহসী ছেলে বাবা, আমি আশ্রমের লোকেদের সাথে কথা বলবো যে কোনো সাহায্য করা যায় কিনা। অর্জুন মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ জানালো। তারপর তারা আবার বাবার কাছে গেল। বিজয় বিছানায় বসে দরজার দিকে দেখছিলেন, যেখান দিয়ে সন্ধ্যার রোদ আসছিল। বাচ্চাদের দেখেই তিনি হাত বাড়ানোর চেষ্টা করলেন। আওয়াজ দুর্বল ছিল। রাজু দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। অর্জুন পাশে বসল। বাবা, আমরা আপনাকে বাড়ি নিয়ে যাব, এখন আপনাকে এখানে একা থাকতে হবে না। বিজয় অর্জুনের হাত হালকা করে চাপলেন। সেই ধরনে সেই ভালোবাসা ছিল যা তিনি ভেবেছিলেন যে হারিয়ে গেছে। অর্জুন তাকে তাদের সফরের সব কথা বলল, মায়ের শেষকৃত্য থেকে শুরু করে ধুলো ভরা রাস্তা, অপরিচিতদের সাহায্য এবং স্টেশনের রাত পর্যন্ত। বাবা শুনতে থাকলেন। চোখ লাল হয়ে গেল। যখন তিনি ভাবলেন যে তার বাচ্চারা তাকে খোঁজার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, তখন তিনি ব্যথায় মুখ ঢাকলেন। রাজু তার কোলে বসে বলল, বাবা, এখন আমাদের ছেড়ে যেও না। বিজয়ের শরীর কেঁপে উঠল। তিনি রাজুকে জড়িয়ে ধরলেন এবং রুদ্ধকণ্ঠে বললেন, আর ছাড়ব না, এখন বাড়ি চলব। তার আওয়াজ ভাঙা ভাঙা ছিল, কিন্তু বাচ্চাদের জন্য এটাই ছিল সবচেয়ে বড় প্রতিশ্রুতি। সূর্য ডুবে গেল। ঘরে সোনালি আলো ভরে গেল। তিনজন একে অপরের ওপর ভরসা রেখে বসেছিলেন। কেউ কিছু বলল না,
কিন্তু বাবার বাহুর উষ্ণতা অর্জুনের মনের বোঝা হালকা করে দিল। চ্যালেঞ্জগুলি এখনও ছিল, কাগজপত্র, ঘর, কাজ, ওষুধপত্র, কিন্তু এখন তারা একসাথে ছিল এবং এগিয়ে যাওয়ার জন্য অর্জুনের শুধু এটুকুই দরকার ছিল। সেই রাতে বহুদিন পর প্রথমবারের মতো অর্জুনের ভয় লাগেনি। সে বাবা এবং ভাইয়ের পাশে শুয়ে লকেটটার ওপর হাত রাখল এবং মনে মনে মাকে বলল, মা, আমরা বাবার খেয়াল রাখব, তুমি চিন্তা করো না। পরের দিন সকালে জানালা দিয়ে আসা প্রথম আলো তিনজনকে জাগাল। রাজু বাবার বাহুতে ছিল এবং অর্জুন বিছানার ধারে মাথা রেখে ঘুমোচ্ছিল। যখন অর্জুনের চোখ খুলল, সে দেখল বাবা তাদের দেখছেন। চোখে ভালোবাসা এবং কিছুটা চিন্তা ছিল। বাবা অর্জুনের চুল ছুলেন। অর্জুন তার হাত ধরে জিজ্ঞাসা করল, ক্লান্তি নেই তো? বিজয় নায়ে মাথা নাড়ালেন, কিন্তু তিনি দুর্বল দেখাচ্ছিলেন। ভালো কথা এই ছিল যে তার স্মৃতিশক্তি ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল। এখন তিনি বাচ্চাদের অপরিচিতদের মতো দেখছিলেন না, বরং একজন বাবার দৃষ্টিতে দেখছিলেন, যাকে সময় অনেক কিছু ভুলিয়ে দিয়েছিল, কিন্তু এখন তিনি নিজের জায়গা ফিরে পাচ্ছিলেন। নার্স এলেন এবং এটা দেখে হাসলেন। আজ তিনি আরও বেশি হুঁশে আছেন বলে মনে হচ্ছে। পরিবারের সাথে থাকাটা সত্যি ওষুধের মতো কাজ করে। অর্জুন ধন্যবাদ জানিয়ে ডিসচার্জের কথা বলল। নার্স বোঝালেন যে তাকে বহুবার চেকআপের জন্য আসতে হবে এবং ওষুধ সময় মতো দিতে হবে। তিনি কখনো মনে করবেন, কখনো ভুলে যাবেন, তাই সবসময় কারোর সাথে থাকা উচিত। অর্জুন সব মনোযোগ দিয়ে শুনল। রক্ষী যাবার সময় অর্জুনকে শুকনো পাউরুটির একটা প্যাকেট এবং জলের বোতল দিলেন। এটা রাখো, তোমার মতো বাচ্চা আমি দেখিনি। অর্জুন 2 হাত দিয়ে সেটা নিল। তারপর সে বাবাকে ধরে দাঁড় করালো। আশ্রমের দেওয়া পুরনো সোয়েটার তাকে পুড়িয়ে দিল। বাবার পা টুলছিল। অর্জুন তার কোমর ধরে সাহায্য করল। রাজু অন্যদিক থেকে হাত ধরে হাঁটছিল। 3 জন সেই গেট দিয়ে বাইরে বেরোল। অর্জুনের জন্য প্রতিটি পদক্ষেপ ভারী ছিল, কিন্তু আশা ভরা ছিল। এখন তারা আর পেছন ফিরে তাকাতে পারত না। শহরের দিকে ফেরার কাঁচা রাস্তায় বাবা ধীরে ধীরে হাঁটছিলেন। তার চোখ চারপাশে এভাবে দেখছিল যেন সেই জগৎটাকে আবার চিনছিলেন যা তিনি হারিয়েছিলেন। যখন তারা ঘাসের মাঠের পাশ দিয়ে গেলেন, যেখানে বাতাস ঢেউ তুলছিল, বিজয় হঠাৎ থেমে গেলেন। তিনি চোখ বন্ধ করলেন এবং গভীর শ্বাস নিলেন, যেন কোনো পুরনো স্মৃতি তাজা হয়ে গেল। অর্জুন জিজ্ঞাসা করল, কিছু মনে পড়ল বাবা? তিনি চোখ খুললেন এবং আস্তে করে মাথা নাড়ালেন। বাতাসের আওয়াজটা আমাদের বাড়ির মতো। অর্জুনের চোখ ভরে এলো। বাবা সত্যি ফিরে আসছিলেন। শহরে পৌঁছে অর্জুন ঘর খুঁজতে শুরু করল, কিন্তু অসুস্থ বাবা, ছোট বাচ্চা এবং 10 বছরের ছেলেকে দেখে বেশিরভাগ বাড়ির মালিক ইতস্তত করছিল। কেউ বলল এখানে পরিবার রাখা হয় না, তো কেউ বলল অসুস্থ, কিছু হয়ে গেলে পুলিশের ঝামেলা কে নেবে। অর্জুন ক্ষমা চেয়ে এগিয়ে যেত। পুরো সকাল ঘুরেও ছাদ মিলল না। শেষ পর্যন্ত দুপুরে একজন প্রবীণ বাড়ির মালিকিন 3 জনকে অনেকক্ষণ দেখলেন এবং দীর্ঘশ্বাস ফেললেন। তোমাদের দেখে মায়া হয়, ঠিক আছে, রান্নাঘরের পেছনে একটা ছোট কুঠুরি আছে, খুব ছোট, কিন্তু যদি চালিয়ে নিতে পারো তো থাকো। অর্জুন বারবার মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ জানালো। সেই ঘরটা খুব ছোট ছিল। দেওয়াল স্যাঁতস্যাঁতে ছিল, ছাদ নিচু ছিল, শুধু একটা পুরনো চট এবং একটা খারাপ পাখা ছিল। কিন্তু সেই মুহূর্তে অর্জুন এবং রাজুর জন্য সেটা কোনো মহলের চেয়ে কম ছিল না। মায়ের চলে যাওয়ার পর এই প্রথমবার ছিল যখন তারা বাড়ির মতো কোনো জায়গা পেল। যখন বাবা চটের উপর বসলেন, রাজু সঙ্গে সঙ্গে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল, যেন ভয় পাচ্ছিল যে সরে গেলেই এই স্বপ্নটা ভেঙে যাবে। অর্জুন কিছুটা স্বস্তি পেলেও কিন্তু চিন্তা এখনও বাকি ছিল। এখন কাজ খুঁজতে হতো। সে মালিকিনকে জিজ্ঞাসা করল যে সে ভাড়ার বদলে কোনো কাজ করতে পারে কিনা, কিন্তু তিনি হাত নেড়ে মানা করে দিলেন। আগে বাবা এবং ভাইকে সামলা, যখন সব ঠিক হয়ে যাবে তখন দেখব। পৃথিবীতে এখনও ভালো লোক ছিল। সন্ধ্যায় অর্জুন বাবা এবং ভাইকে নিয়ে শিল্প এলাকায় কাজ চাইতে গেল। 10 বছর বয়স এবং মুখে গাম্ভীর্য দেখে কিছু রেডিওয়ালার মনে হলো সে বড়। তাকে বোতল কোড়ানো, কার্ডবোর্ডের বাক্স গোছানো এবং খাবারের দোকানে বাসন ধোয়ার কাজ মিলল। টাকা বেশি ছিল না, কিন্তু তার নিজের পরিশ্রমের প্রথম রোজগার ছিল। বাবা পাশেই বসেছিলেন। রাজুর মাথায় হাত রেখে অর্জুনকে কাজ করতে দেখছিলেন। তার চোখে দুঃখ এবং অনুশোচনা ছিল। হয়তো তিনি ভাবছিলেন যে তার কারণে বাচ্চাদের কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে। রাতে ঘরে ফিরে অর্জুন তার রোজগার থেকে কেনা ডালিয়া, পাউরুটি বাবাকে খাওয়ালো। এটা ছিল এক সাধারণ আনন্দ। বাবা ডালিয়াটা দেখলেন, তারপর অর্জুনকে এবং ধীরে করে বললেন, তুই খুব পরিশ্রম করছিস। অর্জুন মাথা নাড়াল,
কিছু না বাবা, আমি করে নেব। বাবা তার গালে হাত রাখলেন। চোখে গর্ব ছিল, সেই বাবার গর্ব যিনি তার ছেলেকে পরিস্থিতির সাথে লড়তে দেখছিলেন। মুশকিলগুলি এখনও ছিল, বাবার ওষুধের টাকা, রোজকার খাবার, ঘরের ভাড়া, রাজুর দেখাশোনা। অর্জুন জানত যে সামনের রাস্তা কাঁটায় ভরা, কিন্তু সেই রাতে যখন সে বাবা এবং ভাইকে পাশে শুতে দেখল, তখন তার ভয় লাগেনি, কারণ এখন তারা একসাথে ছিল। অ্যাক্সিডেন্ট এবং দারিদ্র্য পরিবারকে ভেঙে দিয়েছিল, কিন্তু এখন সেই টুকরোগুলি জোড়া লাগছিল। অর্জুন শুয়ে লকেটটার ওপর হাত রাখল এবং পুরনো ছাদের দিকে তাকালো। টিনের ফুটো দিয়ে আসা বাতাসে রাতের ঠান্ডা ছিল। সে অনুভব করল যে মা ভুল বলেননি, যদিও সে ছোট, কিন্তু সে তার পরিবারের রক্ষা করতে পারে। কাল, পরশু বা সামনের যে কোনো দিন সে দাঁড়িয়ে থাকবে, বাবাকে সুস্থ করবে, রাজুকে বড় করবে এবং এই পরিবারকে আর কখনো ভেঙে যেতে দেবে না। নতুন জীবন যতই কঠিন হোক না কেন, যতক্ষণ তিনজন একসাথে আছে, তারা সব মুশকিল পার করে নেবে। অর্জুন, রাজু এবং তাদের বাবার গল্প শুধু একজন হারিয়ে যাওয়া মানুষকে খোঁজার নয়, বরং পরিবারের সেই অর্থ খোঁজার ছিল যেখানে দূরত্ব বা আঘাত যাই হোক না কেন, মন সবসময় একে অপরের সাথে যুক্ত থাকে। যখন অর্জুন ভাইকে পিঠে চাপিয়ে ঝড়, ক্ষুধা এবং ক্লান্তির মোকাবিলা করল, তখন সেটা শুধু বাবার খোঁজ ছিল না, বরং 10 বছরের একটা বাচ্চার জোর করে বড় হওয়ার কাহিনী ছিল। তার কাছে মায়ের প্রতিশ্রুতি, রূপোর লকেট এবং সেই সাহস ছাড়া কিছু ছিল না যা পরিস্থিতি তাকে শিখিয়ে দিয়েছিল। প্রতিটি প্রত্যাখ্যানের পর রাস্তার প্রতিটি রাতে আমরা সেই ছোট বাচ্চাটির জেদ দেখেছি, যার মন পৃথিবীর চ্যালেঞ্জগুলির চেয়ে অনেক বড় ছিল। সবচেয়ে বড় শিক্ষা তার দৃঢ়তায়। জীবন যতই নির্দয় হোক না কেন, যদি আপনি হার না মানেন, তবে আশার কোনো না কোনো আলো গন্তব্য পর্যন্ত নিয়ে যায়। তারা জানত না বাবা জীবিত আছেন কিনা, খাবার মিলবে কিনা, কিন্তু অর্জুন চলতে থাকল। এই শক্তি শরীরের নয়, ভালোবাসার ছিল। এটা মনে করিয়ে দেয় যে মানুষ রুটি বা টাকার চেয়ে বেশি ভালোবাসা এবং দায়িত্বের ভরসায় বাঁচে। সেই অদৃশ্য শক্তি যা আমাদের পাহাড় পার করিয়ে দেয়। এই গল্প মানবতা সম্পর্কেও। যদি সেই আখের রস বিক্রি করা আম্মা না থাকতেন, রাস্তাবলা শ্রমিকটি না থাকতেন, সবজিওয়ালি চাচি না থাকতেন, বা সেই রক্ষী এবং বাড়ির মালকিন না থাকতেন, তবে এই সফরটা শেষ হতো না। সেই লোকগুলি ধনী ছিল না, কিন্তু মনের দিক থেকে ধনী ছিল। এটা বলে দেয় যে সমাজে ভালোত্ব এখনও জীবিত, শুধু সেটা গ্রহণ করার সাহস এবং চাওয়ার বিনয় দরকার। একটা ছোট্ট সাহায্য কারো পুরো জীবন বদলে দিতে পারে, যেমন সেই দুই ভাইয়ের বদলে দিয়েছিল। তৃতীয় শিক্ষা, ক্ষমা এবং ক্ষতপূরণের। বাবা ইচ্ছাকৃতভাবে পরিবারকে ছেড়ে যাননি। অ্যাক্সিডেন্ট তার কাছ থেকে তার স্মৃতি এবং বাড়ি ফেরার ক্ষমতা কেড়ে নিয়েছিল, কিন্তু তার মন নিজের মতো করে বাড়িকে মনে রাখত। সেই লকেটটাকে ধরে জানলা দিয়ে বাইরে দেখে এবং সেই ঘুম পাড়ানি গানটা শুনে কেঁদে ওঠা। যখন তিনি অর্জুনের নাম ধরে ডাকলেন, তখন সেটা শুধু স্মৃতিশক্তির ফিরে আসা ছিল না, বরং সেই লোকটির অনুশোচনা ছিল যে তার প্রিয়জনদের এত দুঃখ দিয়েছে। কিন্তু বাচ্চারা কোনো অভিযোগ করল না। তাদের জন্য বাবাকে ফিরে পাওয়াই সবকিছু ছিল। এতে আমরা বুঝি যে পরিবার সবসময় আদর্শ হয় না, কিন্তু যদি ভালোবাসাকে আঘাতের উপরে রাখা হয়, তবে প্রতিটি ক্ষত পূরণ হতে পারে। এবং সবচেয়ে গভীর শিক্ষা, অর্জুনের সফর। একজন সাধারণ বাচ্চা যে অসাধারণ পরিস্থিতিতে দাঁড়ালো। মায়ের চলে যাওয়ার পর সে ভেঙে পড়তে পারত, কাঁদতে পারত, কিন্তু সে হাঁটা বেছে নিল। তার ছোট পদক্ষেপগুলি প্রমাণ যে আসল শক্তি বয়সে নয়, মনে থাকে। যখন মন ভালোবাসা এবং প্রতিশ্রুতি রাখতে জানে, তখন তা অসম্ভবকে সম্ভব করতে পারে। উপসংহারে এই গল্পটা বাড়ির আসল মানে শেখায়। বাড়ি ইট পাথরের দালান নয়, বরং সেই জায়গা যেখানে আপনার আপনজনরা থাকেন। প্রথমে তাদের বাড়ি গোদাবরীর ধারে ছিল, কারণ সেখানে মা ছিলেন। মায়ের চলে যাওয়ার পর সেইটা আর বাড়ি হলো না, কিন্তু যখন বাবা মিললেন, তখন সেই স্যাঁতস্যাঁতে কুঠুরিও আসল বাড়ি হয়ে গেল। পরিবার সেই জায়গা যেখানে আমরা সম্পর্কিত, সেটা দেখতে যেমনই হোক না কেন। অর্জুন, রাজু এবং বিজয়ের গল্প একটা জোরদার মনে করিয়ে দেয় যে জীবনে কিছু জিনিস এমন হয় যার জন্য পুরো মন লাগিয়ে দেওয়া উচিত, এবং সেটা হলো পরিবার, ভালোবাসা, দয়া এবং সাহস। দারিদ্র্য শরীর ভেঙে দিতে পারে, অ্যাক্সিডেন্ট স্মৃতি মুছে দিতে পারে, সময় দূরত্ব আনতে পারে, কিন্তু যদি ভালোবাসা খাঁটি হয়, তবে তার ছড়ানোর টুকরোগুলিকে জুড়ে একটা নতুন রাস্তা তৈরি করতে পারে। বন্ধুরা, আপনারা পৃথিবীর কোন কোণ থেকে এই ভিডিও দেখছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা এখন কোথায় আছেন। অর্জুন এবং রাজুর সংগ্রাম এবং তাদের অটুট ভালোবাসার এই গল্পটা আপনাদের কেমন লাগলো? এটা কি আপনাদের মনকেও ছুঁয়ে গেল?
নিজেদের মতামত নিচে লিখতে ভুলবেন না।